হ্যালো বন্ধুরা, আজকে রয়েছে সব ভয়ানক বাছাইকৃত ঘটনা। আফনান ভাই এবং আরজে রাসেল ভাইয়ের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই ঘটনাটি বরিশালের শায়েস্তাবাদ থেকে পাঠিয়েছেন রায়হান। রায়হান ইতোপূর্বে দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, যে ঘটনা দুটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। তারই স্রোতধারায় রায়হান আমাদেরকে আরো একটি ঘটনা পাঠিয়েছে। আশা করছি এই ঘটনাটিও আপনাদের সকলের ভালো লাগবে। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সেটি রায়হানের আপন বড় মামা। ঘটনাটির সময়কাল 1985 কি 86 সালের দিকে। তখন তার বয়স 18 কি 20 বছর সর্বোচ্চ। তখন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা বিরাজ করছে। অনেক ধরনের রাজনৈতিক দলের উত্থান হয়েছে। তো উনি বাংলাদেশের স্বনামধন্য একটি রাজনৈতিক দলের সাপোর্টার ছিলেন এবং কর্মীও ছিলেন। তরুণ বয়স, রক্ত টকবক করছে। তো উনি বেশ প্রফুল্ল চিত্তে ওনার কর্মী বাহিনী নিয়ে কাজ করে বেড়াতেন, জনগণের সেবা করতেন। যদিও ছোট মানুষ ছিলেন, কিন্তু তারপরও ওনার একটা ভালো গ্রহণযোগ্যতা ছিল। আর মূলত ওনাদের বাড়ি হচ্ছে শায়েস্তাবাদের হবিনগর নামক স্থানে। ওনাদের বাড়ির কাছে একটি অনেক পুরাতন ডাকঘর রয়েছে। ডাকঘরটি ওই সময় 1985 সালের আগে থেকে ওটি পরিত্যক্ত, বন্ধ হয়ে রয়েছে, অনেক দিন ধরে বন্ধ হয়ে রয়েছে। ডাকঘরের সামনে দিয়ে একটি ইটের রাস্তা চলে গিয়েছে। রাস্তার এক পাশে একটি বড় পুরাতন তাল গাছ রয়েছে, আর রাস্তার অন্য প্রান্তে একটি কবরস্থান রয়েছে। সাধারণত মানুষজন ওই রাস্তা দিয়ে যেতে চায় না। দিনের বেলা টুকটাক গেলেও সন্ধ্যার পর তো একদমই নয়। যদি একসাথে অনেক মানুষ থাকে সেক্ষেত্রে ওদিক দিয়ে আসা যাওয়া করে, তবে পারতপক্ষে মানুষ সন্ধ্যার পর ওদিক দিয়ে আসা যাওয়া করে না। এক রাতে যেটি হয় সেটি হলো, এই রায়হানের মামা উনি ওনার বন্ধুদের সাথে একটি পিকনিক করেন। ওনার বাবার আবার একটা কড়া নির্দেশনা ছিল, যত যাই হোক সন্ধ্যার পরে বাড়িতে আসতে হবে। একদিন উনি রাত করে ফেরার কারণে ওনাকে অনেক কড়াভাবে শাসন করে তার বাবা, মানে রায়হানের নানা। যার কারণে উনি যেখানেই থাকুক না কেন রাতের বেলা তাকে বাড়িতে ফিরতেই হবে, এরকম একটা চিন্তা তার মাথায় সবসময় থাকতো। আর পিকনিক করতে যেহেতু গিয়েছে, স্বাভাবিকভাবে একটু রাত হয়ে যেতেই পারে, এটাই স্বাভাবিক। তো এখন বাড়িতে যদি রাত করে ফেরে, তার বাবা তো উত্তর মধ্যম দেবে, একটা মারও মাটিতে পড়বে না। যতদূর সম্ভব উনি তাড়াতাড়ি বাড়িতে ফেরার চেষ্টা করছিলেন। তো পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে উনি বাড়িতে ফিরবেন, তখন যেই বন্ধুর বাড়িতে মূলত পিকনিক হয়েছিল সেই বন্ধু বলে যে, দোস্ত এখন এত রাত্রে তোর যাওয়ার দরকার নাই, কারণ আমরা সকলে এখানে থেকে যাব, এখন আর রাত্রে বাড়িতে ফিরবো না, সকলেই বাড়িতে বলে এসেছি। তো যে বন্ধুর বাড়িতে পিকনিক ছিল তার নাম হচ্ছে পিন্টু। তো সকলেই বলে এসেছে যে পিন্টুর বাড়িতে আজকে রাত্রে থাকবো, এই জন্য কারো বাবা মার কোনো চিন্তা নেই। কিন্তু এখন রায়হানের মামার তো বাড়িতে যেতেই হবে, তার বাবার কাছে বলারই সুযোগ নেই যে সে রাত্রে অন্য কারো বাড়িতে থাকবে, মানে স্পষ্টভাবে নিষেধ ছিল এবং কড়া ভাষায় বলে দেয়া ছিল যে কোনোভাবেই অন্যের বাড়িতে রাত থাকা যাবে না। এই কারণে উনি ওই পিন্টুকে বলে যে, দোস্ত সম্ভব না, আমাকে বাড়িতে যেতেই হবে, না হলে খবর আছে একদম আমার। যাই হোক, যেহেতু ওনাকে যেতেই হবে তাই তারা আর আটকায় না। তো ওদিকে কি করে, ওনাকে একটা টর্চ লাইট দিয়ে দেয়।
যে যাবি যখন টর্চ লাইটটা নিয়ে যা, আমরা যেহেতু সাথে কেউ এগিয়ে যেতে পারবো না, তো তাহলে তুই টর্চ লাইটটা নিয়ে যা, কোনো সমস্যা হবে না। তো উনি ওই পিন্টুদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তো ওই শায়েস্তাবাদের কাছাকাছি জায়গা থেকে ওই হবিনগর যাওয়ার পথে বেশ কয়েকটি জায়গা পড়ে। এই বেশ কয়েকটি জায়গার মধ্যে একটি জায়গায় ওই ডাকঘর অবস্থিত। আর ওনাকে কিন্তু সবসময় বলা হয়েছে, অনেক মানুষ বলেছে যে সন্ধ্যার পরে কোনোভাবেই ওই রাস্তা দিয়ে না আসতে। আর ওনাকে আবার যেই বিষয়টি নিষেধ করা হতো সেটি উনি বেশি করে করতেন। মানে তরুণ বয়স তো, আবার রাজনীতি করেন, যার কারণে কারো নিষেধ শুনলে মানে হয়তোবা চিন্তা করতে পারো সে নিষেধ করলো, শুনলাম, আমার হয়তোবা একটু সম্মান কমে গেল, মানে আছে না এরকম, আমরা এরকম চিন্তা করি। তো টকবকে তরুণ সাহসী মানুষ, কিসের ভয়? উনি চিন্তা করেছেন যে এগুলো হলো মানুষের বানানো কথাবার্তা, যে রাস্তায় ভয় আছে, ধুর এগুলো আবার কি, এরকম চিন্তা করেছে। ওই চিন্তা থেকেই উনি কিন্তু কখনোই যে ভয় পাবেন বা ওই রাস্তাতে আসবেন এরকম মানে এইটা মাথায় আনতেন না। উনি চিন্তা করেছেন যে এই রাস্তা আমার বাড়ির কাছে, বাড়িটা কাছে হয়, শর্টকাট হয়, আমি এদিক দিয়েই যাব, আর টর্চ লাইট আছে, সমস্যা কি? উনি টর্চ লাইট নিয়ে ওই রাস্তা দিয়েই আসছেন। অনেক পুরাতন পরিত্যক্ত ডাকঘর কিন্তু এটা। তো উনি যখন ওই ডাকঘরের কাছাকাছি এসেছেন, ওই যে বলেছিলাম শুরুতেই যে রাস্তার অপোজিট পাশে একটি বড় তাল গাছ রয়েছে। তো উনি তাল গাছের যখন কাছাকাছি এসেছেন তখন উনি হঠাৎ করে খেয়াল করেন ওই তাল গাছের অপোজিট পাশে, মানে রাস্তার ওপাশে, সেখান থেকে একটা কালো মানুষের মতো অবয়ব মনে হচ্ছে আর কি তার কাছে, সেটি হেঁটে এসে, মানে হেঁটেছে একটু দ্রুত গতিতেই হেঁটেছে, হেঁটে এসে তাল গাছ বেয়ে একদম তাল গাছের মাথায় উঠে গেল। উনি চিন্তা করলেন, কি রে, কি হলো, এটা কি গেল, বা এটা কি দেখলাম? একটা মানুষ এত দ্রুত তাল গাছে উঠতে পারে, আর এত রাত্রেবেলা এটা কে? উনি কিন্তু কোনো ভূত প্রেত চিন্তা করেননি, উনি চিন্তা করেছেন এইটা হলো একটা চোর হবে। ওই সময় আবার ভাদ্র মাস, আর ভাদ্র মাসে কিন্তু তাল পাকে। তো উনি চিন্তা করেছেন যে ভাদ্র মাস যেহেতু গাছে পাকা তাল আছে, এইটা হলো তাল চোর, তাল চুরি করতে আসছে। ওই চিন্তা করে উনি তাল গাছের আরেকটু কাছে গিয়ে ওনার হাতে থাকা যে টর্চ লাইট, সেই টর্চ লাইটটা তাল গাছের মাথার দিকে মেরেছেন, যে চোরটাকে একটু দেখি। ওই টর্চ লাইট মেরে কাউকে দেখতে পান না, মানে ওখানে কেউ নেই। তখন উনি চিন্তা করেন, কি রে, মাত্র না আমি একজনকে ওঠা দেখলাম, তাল গাছের আশেপাশে তো অন্য কোনো গাছ নেই যে লাফ দিয়ে সেই গাছে চলে যাবে আমাকে দেখে, থাকলে তো তাল গাছেই আছে, কিন্তু কোথায় গেল? উনি আবার খুব ভালো করে তাল গাছের সাইড দিয়েও মারছেন, মানে টর্চ লাইট মারছেন, সাইড দিয়ে বলতে সাইডে গিয়ে উপর দিকে মারছেন টর্চ লাইট, যাতে করে ঘুরে ঘুরে দেখা যায় যে কোথাও আছে কিনা, তালের পাতার আড়ালে লুকিয়ে আছে কিনা। উনি কাউকে দেখতে পান না। উনি বেশ অবাক হন, ভয় পাননি, তো বেশ অবাক হয়েছেন। উনি ওখান থেকে চলে আসেন। চলে এসে যখন বাড়ির দিকে আবার পা বাড়িয়েছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় যে খুব করুণ একটা বাঁশির সুর কিন্তু খুবই মৃদু আওয়াজে ভেসে আসছে ঠিক ওই ডাকঘরের ভেতর থেকে।
উনি যখন ওইদিকে তাকান তখন ডাকঘরে যে জানালাটা রয়েছে ওই জানালার ফাঁকা দিয়ে আবছা আলো দেখতে পান। আর উনি যেহেতু ইয়াং মানুষ, উনি জানতেন যে অনেক এলাকার অনেক বখাটে ছেলে পেলে কিন্তু এই ধরনের পুরাতন স্থাপনা বা পরিত্যক্ত হয়ে গেছে এমন স্থাপনার ওখানে গিয়ে নেশাপানি করে আর কি। উনি চিন্তা করেছেন যে এলাকায় কে, এরকম তো চিনি না যে রাতের বেলা এইভাবে কেউ নেশা টেশা করে, বিশেষ করে এই জায়গায় এসে। তো দেখি তো কে ওখানে। উনি টর্চ জ্বালাননি, পা টিপে টিপে যখনই ওই ডাকঘরের জানালার কাছে গিয়েছেন তখনই ওই বাঁশির সুর বন্ধ হয়ে গেছে এবং ওই যে ভেতর থেকে এক ধরনের আলো ভেসে আসছিল ওই আলোটি আর নেই। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি শুনলাম, কি দেখলাম, হয়তো আমার শোনার ভুল, দেখার ভুল, এই চিন্তা করে উনি আবার বাড়ির দিকে যেতে থাকেন। কিছুটা পথ আগানোর পরেই, শুরুতেই বলেছি, ওই ডাকঘরের কাছেই রাস্তার এক পাশে কবরস্থান রয়েছে। তো উনি যখন ওই কবরস্থানের কাছাকাছি গিয়েছেন চাঁদের আলোতে স্পষ্টভাবে উনি দেখতে পান ওখানে ওই কবরস্থানের ভেতরে একটা কবরের উপরে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সেই অবয়ব একটু আগে যাকে দেখেছিল। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাছ থেকে এত তাড়াতাড়ি নেমে আবার কবরস্থানের দিকে গেল। হতে পারে যে যখনই সে ওই ডাকঘরের দিকে গিয়েছে ওই সময় গাছ থেকে নেমে এসেছে আর টর্চ লাইট মেরেও তাকে সে দেখতে পায়নি। উনি এইরকম চিন্তা করেছে এবং ওইদিকে কি করেছে, টর্চ লাইট মেরেছে কবরের উপরে। যখনই কবরের উপর টর্চ লাইট মেরেছে ওইখানে আর কাউকে দেখে না। উনি আরো অবাক হন যে কি ব্যাপার, মাত্র আমি চাঁদের আলোতে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কবরের উপরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু টর্চ লাইট মারলাম কাউকে দেখি না। This file is downloaded from boothmedia.com. তাহলে টর্চ লাইটের আলো নেভানোর পরে তো ওখানে কালো একটা অবয়ব দেখা যাবে। এমন কিছু পড়ে না যে ছায়া পড়ে, গাছের ডালে ছায়া পড়ে, কিন্তু টর্চ লাইট বন্ধ করার পরে দেখি যে না, ওখানে সেটা নাই। তাহলে বারবার কি উনি ভুল দেখছেন? এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে। উনি আবার সেই করুণ বাঁশির সুর শুনতে পান ওই যে ডাকঘরের পেছন থেকে। পেছন থেকে বলতে তখন তো ডাকঘর ওনার পেছন সাইডে ছিল, ওটা পার হয়ে চলে এসেছেন। ওনার পেছন থেকে সেই আওয়াজ আসছে। উনি আবার পেছন দিকে ব্যাক করেন এবং উনি যত কাছে যেতে থাকেন ওই বাঁশির সুর ততই স্পষ্ট হতে থাকে। উনি দূর থেকে ডাকঘরের ওই জানালার ভেতর দিয়ে আবছা আলোর আভা দেখতে পান। উনি ওদিকে এগিয়ে যাচ্ছেন। উনি যখন জানালার কাছে যান তখনও কিন্তু ওই আলো দেখা যাচ্ছিল, বাঁশির সুরও উনি শুনতে পাচ্ছিলেন। উনি তখন চিন্তা করেন এবার উনি টর্চ লাইট মারবেন, কিন্তু জানালা তো বন্ধ ছিল, জানালা হালকা ফাঁকা ছিল। উনি ওই দিক দিয়ে টর্চ লাইট মেরেও কাউকে দেখেন না, কিন্তু জানালার উপর সাইডে কিছুটা ফাঁকা ছিল। কিন্তু উনি লম্বায় এতটুকু এত লম্বাও ছিলেন না যে অনায়াসেই উনি জানালার উপর দিয়ে দেখতে পাবেন। ওনাকে লাফ দিয়ে একটু উপর দিকে নজর দিতে হবে। এখন একই সাথে লাফ দেয়া এবং টর্চ লাইট মারা এটা কিন্তু একটু কঠিন ব্যাপার। তারপরেও উনি এক হাতে টর্চ লাইট নিয়ে লাফানোর চেষ্টা করেন। তো উনি টর্চ লাইট মেরে লাফিয়ে একটা ভয়ানক জিনিস দেখতে পান
এবার তিনি টর্চ লাইট মেরে ওই অবয়বটিকে দেখতে পান। উনি দেখতে পান এটি আসলে কোনো মানুষ নয়, একটা প্রাণীর মতো, মোটাসোটা একটা প্রাণীর মতো ওই রুমের মধ্যে থেকে লাফ দিয়ে আর একদিকে চলে গেল। উনি ওই জিনিসটা দেখে ভয় পেয়েছিলেন। উনি বুঝতে পারলেন যে উনি এতক্ষণ কোনো মানুষের পিছু নেননি, বা এতক্ষণ যেই শব্দগুলো বা আলো বা অবয়বগুলো দেখছিলেন এগুলো আসলে ছিল একটা মায়াজাল। মানুষ যেটা বলে যে এই রাস্তায় ভয় আছে, এই ডাকঘরের মধ্যে ভয় আছে, এটাই সত্য। উনি দ্রুত ওখান থেকে বাড়ির দিকে যাওয়া শুরু করেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে ওনার সামনে সেই অবয়বটিকে উনি দেখতে পান। উনি সেটাকে পাশ কাটিয়ে দৌড় দেন এবং উনি পেছন দিকে তাকিয়ে দেখছেন যে ওই অবয়বটি কি করে। আর উনি তো বাড়ির দিকে দৌড় দিচ্ছেনই। উনি ওই পেছন দিকে তাকিয়ে দেখতে পান ওই অবয়বটি এমন জোরে একটা দৌড় দিল, মানে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার কাছে চলে আসে এবং এসে লাঠি বা কিছু একটা দিয়ে, কি দিয়ে যে আঘাত করেছে সেটা ঠিক বলতে পারে না, লাঠি বা কিছু একটা দিয়ে তার কাঁধে আঘাত করে, বা কাঁধে আঘাত করে। ওই আঘাত খেয়ে উনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার আর কোনো সেন্স ছিল না। ফজরের আজান যখন দিয়েছে তখন তার সেন্স ফেরে এবং ওই সেন্স ফিরে উনি দেখতে পারেন উনি যেখানে ছিলেন ওখানেই পড়ে আছেন, তখনও মানুষজন আসেনি। উনি আরো ভয় পান, কিন্তু কি আর করা, উনি ওইখান থেকে উঠে বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজা নক করেন। তো কয়েকবার নক করার পরে ওনার আম্মা দরজা খুলে দেন এবং এই যে ঘটনাটা ঘটেছে এটা ওনার বাবা মা কাউকে উনি বলেন না। তার মাকে বলেন যে আব্বা জিজ্ঞাসা করলে বলবো যে রাত্রেই চলে আসছি। তো যেহেতু সে চলে আসছে এই জন্য তার মা কিছু বলে না। আসলে ওই ভোরবেলা আর কি বলবে, রাগারাগি কি করবে, সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকাল থেকে এই যে তাকে ডাকাডাকি করা হচ্ছে সে তো আর ওঠে না। বাড়ির লোকজন গিয়ে দেখে ভয়ানক জ্বর, মানে খুবই খারাপ অবস্থা। আর ওনার শরীরের বা অংশ, মানে বা কাঁধ থেকে নিচের অংশ উনি নড়াতে পারছেন না, মানে প্যারালাইজড হয়ে গেছেন। কি ব্যাপার, কি হলো? তখন তার মা বাবা জিজ্ঞাসা করে, তার বাবা এসেছে, মানে রায়হানের নানা, কি হয়েছে, তখন সব ঘটনা খুলে বলেন। এই বিষয় শুনে রায়হানের নানা খুবই ক্ষিপ্ত হন তার মামার উপরে। সে ওই অবস্থাতেই তাকে মারতে উদ্যত হন। কিন্তু যাই হোক, রায়হানের নানি মানে ওনার মামার মা আর কি, সে ওই অবস্থাতে তার হাজবেন্ডকে থামিয়ে দেয় যে এই অবস্থাতে রাগারাগি করো না, এখন দ্রুত চিকিৎসা করার দরকার। তখন সে বলে যে তাকে বারবার নিষেধ করছে ওই দিক দিয়ে না আসতে, তারপরও সে কেন ওই দিক দিয়ে আসলো? ওর সাহস বেশি। এই যে এখন কি হলো অবস্থা, এখন যদি সে সুস্থ না হয় তাহলে কি হবে, বাকি জীবন সে কিভাবে কাটাবে? একটা ইয়াং মানুষ যদি এভাবে প্যারালাইজড হয়ে পড়ে থাকে। তো যাই হোক, তাকে দ্রুত একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর তাকে দেখে বলেন যে তোমার এত সাহস মানে কে দেখাতে বলেছে? তুমি জানো যে ওই জায়গাতে এরকম সমস্যা আছে এবং
অত্র এলাকা সবাই জানে ওই জায়গাটাতে একটা ভয়ানক পিশাচ থাকে, রাত্রে দিক দিয়ে সে হাঁটা চলা করে। তুমি দেখলে যে রাস্তার এক পাশ থেকে আর এক পাশ চলে গেল, তাল গাছে উঠেছে, তোমার তাল গাছে লাইট মারার দরকার কি? তারপরে কবরস্থানের উপর দেখলা তো সেদিকে লাইট মারার দরকার কি? শব্দ শুনলা যে ডাকঘরের ভেতর থেকে বাঁশির আওয়াজ আসছে, তোমার ওদিকে যাওয়ার দরকার কি? বারবার টর্চ মারার দরকার কি? তুমি বারবার তাকে বিরক্ত করেছো, এই জন্য সে আরো বেশি ক্ষিপ্ত হয়েছে। শুরুর দিকে তোমার বয়স কম দেখে তোমাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু তারপরও তুমি বারবার তাকে বিরক্ত করেছো, এই জন্যই সে তোমাকে আঘাত করেছে। আর এটা প্যারালাইজড না, তুমি সুস্থ হয়ে যাবে। তো ওই হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেন, তিনি মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। বর্তমানে তিনি প্রবাসী, দীর্ঘদিন ধরে প্রায় 15-16 বছর ধরে তিনি প্রবাস জীবনে আছেন, তিনি ভালো আছেন। এরপরে তার সাথে আর কোনো সমস্যা হয়নি। তো রায়হান ওই ডাকঘরের ছবি আমাদেরকে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আমাদের কমিউনিটি পোস্টে এই ছবিটি আপনারা দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, এখন রয়েছে আপনাদের জন্য আরও একটি ভয়ানক ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে পাঠিয়েছেন শহীদুজ্জামান, যার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার রঘুনাথপুর গ্রামে। এবং যে ঘটনাটি আমি বলবো, এই ঘটনাটিও এই রঘুনাথপুর গ্রামেরই ঘটনা। ঘটনাটি বেশ অদ্ভুত, এই জন্য এই ঘটনাটির নাম তিনি দিয়েছেন অলৌকিক নিদর্শন। এবং সত্যি একটি অদ্ভুত ঘটনা। আপনারা ঘটনাটি যখন শুনবেন তখন ফিল করবেন। সাধারণত ভৌতিক ঘটনাগুলো রাতের বেলা ঘটে, কিন্তু এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটি শহীদুজ্জামান আমাকে পাঠিয়েছেন, এটি কিন্তু দিনের বেলার ঘটনা। খুব অদ্ভুত, তাই না? আসলেই অদ্ভুত। তো কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। ঘটনাটি যিনি শহীদুজ্জামানকে বলেছেন তার নাম হচ্ছে সমীর আলী, সমীর আলী দাদা। তো সমীর আলী দাদা তখনও জন্ম নেননি, আর এই ঘটনাটি ঘটেছিল সমীর আলী দাদার চাচার সাথে। চাচার নাম ছিল চান মিয়া, ডাক নাম চানু। গ্রামের সবাই তাকে চানু বলেই ডাকতেন। ঘটনাটির সময়কাল 1920 সালের দিকে, বহু আগের ঘটনা। এই চানু এবং মনা দুইজন, তারা সবসময় একত্রে মাছ ধরত। এনারা দিনের বেলাতেই মাছ ধরতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে এই চানু, মানে চানু চাচা, উনি ঘর থেকে মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে বের হয়ে যান এবং মনার বাড়িতে গিয়ে মনাকে সাথে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে তখন যখন তিনি গিয়েছেন, তখন একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন ঘাটে শুধু তাদের নৌকাটাই রয়েছে, আর কোনো নৌকা নেই। উনি চিন্তা করেন কি ব্যাপার, একটা নৌকাও নাই। আরো একটা বিষয় লক্ষ্য করেন, ঘাটে একটা মানুষও নেই, এমনকি আকাশ দিয়ে একটা পাখিও উড়ে যাচ্ছে না, কুকুর বিড়াল কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কোনো একটা জীবন্ত প্রাণীর অস্তিত্ব তিনি দেখতে পাচ্ছেন না। তো এটি আসলে তার কাছে বেশ অস্বাভাবিক লাগে। তারপরেও ওনারা দুইজন ওনাদের নৌকায় উঠে যান, নৌকা নদীর মধ্যে নিয়ে যান এবং মাছ ধরা শুরু করেন।
ওই নদীতে ইলিশ মাছ পাওয়া যেত। আর আজকের মতো এত বড় বড় জাল দিয়ে তখন ইলিশ মাছ ধরতে হতো না, তখন বেশ ছোট ছোট জালে ইলিশ মাছ ধরা পড়তো। ওনাদের একটি জাল ছিল, এই জালটার দুই পাশে বাঁশ ছিল, মাঝখানে মানে জাল ছিল, ওইটা নদীর মধ্যে নামিয়ে দিত এবং ওইটা উঁচু করার পরে সেখানে মানে মাছ পাওয়া যেত। এখন অবশ্য এই ধরনের জাল খুব একটা দেখা যায় না, বা দেখা যায় না বললেই চলে। তো এভাবে ওনারা মাছ ধরা শুরু করেন এবং বেশ মাছ পান, এবং স্বাভাবিক থেকেও বেশ মাছ পান। ওনারা মাছ ধরছেন এবং একটা অদ্ভুত বিষয়, বিশেষ করে মনা যিনি, এই মনা এই চানু চাচাকে বলছে যে, চানু দেখো দেখো, নদীতে একটাও নৌকা নেই, সবাই মাছ ধরা কি ছেড়ে দিল, বা নৌকা নিয়ে কোন দিকে মাছ ধরতে গেল? তখন চানু চাচা বলছে, ভালোই হয়েছে, কেউ নাই, আমরা একা একা মাছ ধরি, এই জন্য মনে হয় মাছ বেশি পাচ্ছি। তো ওনারা মাছ ধরছেন। এখন মাছ ধরার পরে ওনারা দেখলেন যে বেশ নৌকা প্রায় ভরে গেছে মাছে। তখন চিন্তা করলেন যে এখন তো ব্যাপারীদের কাছে বিক্রি করতে হবে। সাধারণত কি হতো, ব্যাপারীরা নৌকা থেকে মাছ কেনার জন্য ওই নৌকা নিয়ে নদীর মধ্যে ঘুরতো এবং বিভিন্ন নৌকা থেকে মাছ সংগ্রহ করত। ওনারা সকাল থেকে বিকাল পর্যন্ত মাছ ধরলেন, অথচ একটা ব্যাপারীর নৌকাও চোখে পড়ল না। কোনো মাঝির নৌকা তো নাই, ব্যাপারীর নৌকাও নেই। ওনারা অবাক হলেন যে এত মাছ নিয়ে এখন কি করব, কার কাছে বিক্রি করব? কোনো ব্যাপারী আসলো না, তাহলে তো বাজারে যেতে হবে। তখন চানু চাচা তিনি মনাকে বললেন যে, মনা তুই নৌকাটা পাহারা দে, আমি একটু বাড়ির থেকে আসি, বাড়ির থেকে তোর ভাবির সাথে দেখা করে আসি, একটু কথা বলে আসি, আর বাজারে যাব এই মাছগুলা নিয়ে। তখন মনা বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করছি। তখন চানু চাচা উনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে ডাকাডাকি করতে থাকেন। অদ্ভুত বিষয় যে চানু চাচার স্ত্রী কোনো সারা শব্দ দেয় না। ওনার যে সন্তানাদি ছিল তাদেরও কোনো সারা শব্দ নেই। উনি ঘরের মধ্যে ঢোকেন। ঘরের মধ্যে ঢোকার পর উনি কাউকে দেখতে পান না। চিন্তা করেন যে ওনার স্ত্রী এবং ছেলেপেলে হয়তোবা বাইরে গেছে, ওনার স্ত্রী পাড়া প্রতিবেশীদের বাড়িতে গেছে, আর বাচ্চা কাচ্চা খেলতে গেছে, এইটাই চিন্তা করেছেন তিনি। তখন উনি যে কাজটি করেন যে পাড়া প্রতিবেশীর বাড়িতে যান, বিশেষ করে প্রতিবেশীর যে ঘরটা ছিল সেখানে গিয়ে ডাকাডাকি করেন। তিনি দেখেন যে প্রতিবেশীর ঘর দরজা খোলা, কিন্তু বাড়িতে কেউ নেই। অদ্ভুত বিষয়, কোথায় গেল সবাই? এবং উনি আরো একটা বিষয় লক্ষ্য করেন, ওই বাড়িতে বেশ কিছু মুরগি ছিল এবং মুরগির বাচ্চাও ছিল। ওই বাচ্চাগুলো ওই যে মা মুরগির সাথে ঘুরে ঘুরে বেড়াতো। একটা মুরগিকেও দেখা যাচ্ছে না, একটা গরু ছাগলকেও দেখা যাচ্ছে না। আর গেরস্ত বাড়িতে অনেকেই কুকুর বিড়াল পালে, সেগুলোকেও দেখা যাচ্ছে না। উনি চিন্তা করলেন, কি ব্যাপারে এত শুনশান নীরবতা কেন, কি হয়েছে? তো উনি আবার নদীর ঘাটে চলে যান। নদীর ঘাটে গিয়ে দেখেন যে মনা বসে আছে নৌকার উপরে। তো মনাকে বলেন যে, কি রে মনা, একটা মানুষকেও পেলাম না, ঘটনা কি? মনা বলে, আসলেই তো তাই, আমরা দুইজন একটা মানুষকেও সকাল থেকে দেখলাম না, মানুষ তো দূরের কথা, পশু পাখি কেউ দেখলাম না। তখন
চানু চাচা বলেন যে তাহলে একটা কাজ করি, চল নদীর ওই পাশে যাই, নদীর ওই পাশে যে গ্রাম আছে, গ্রামে গিয়ে সবাইকে বলি যে এইখানে এই ঘটনা ঘটছে, কাউকে দেখা যাচ্ছে না। বলে ভালো কথা, চলো যাই। নদীটা আসলে খুব বেশি মানে চওড়া ছিল না, এপাশ থেকে ওপাশ যেতে খুব বেশি সময় লাগতো না। তারা নৌকা বেয়ে খুব দ্রুত ওই পাশের গ্রামে চলে যান। ওই পাশের গ্রামে যাওয়ার পরে সেখানেও গিয়ে যে দৃশ্য দেখেন তাতে ওনারা ভয় পেয়ে যান। ওনারা দেখেন যে পাশের গ্রামে একই অবস্থা, কোনো মানুষ নেই, পশু পাখি নেই, কুকুর বিড়াল নেই, গরু ছাগল নেই, কিচ্ছু নেই। তারা ভয় পান, আবার চলে আসেন নৌকায়। তারা চিন্তা করেন যে আমাদের সাথে কি হচ্ছে, সত্যি কি এভাবে কয়েকটা গ্রাম মানুষ শূন্য বা কোনো প্রাণী শূন্য হয়ে যেতে পারে? ওই গ্রামে কিন্তু বেশ কিছু মসজিদ ছিল। ওই মসজিদের যিনি মুয়াজ্জিন থাকতেন উনি অনেক জোরে আজান দিতে পারতেন। তখন তো আসলে মাইক ছিল না, আর তখন কিন্তু ওই গ্রাম তো দূরের কথা, ওই উপজেলাতেও কিন্তু ইলেকট্রিসিটি ছিল না। তখন ওনারা চিন্তা করেন যে দেখি আজানের শব্দ ভেসে আসে কিনা, অন্তত আজানের শব্দ ভেসে আসলে বোঝা যাবে যে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছেন। ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন যে আজানের শব্দ আসে কিনা। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা হয়ে যায়, কিন্তু আজানের শব্দ আর পাওয়া যায় না। এদিকে রাত নেমে এসেছে। এরপর ওনাদের আর কিচ্ছু মনে নেই। ওনাদের ঘুম ভাঙে বা জ্ঞান ফেরে, ঘুম ভাঙে বলাটা ঠিক হবে না, জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে দেখেন যে ওনারা নদীর পাশে পড়ে আছেন, ওনাদের হাত পা দড়ি দিয়ে বাঁধা, এবং সমস্ত মানে তাদের সারা শরীরে কাদামাটি লেগে আছে, এবং গ্রামের মানুষজন তাদেরকে ঘিরে ধরে মানে ঘিরে বসে আছে এবং অবাক দৃষ্টিতে তাদের দুইজনের দিকে তাকাচ্ছে। তখন যখন এই দৃশ্য তারাও মানে দেখেন যে মানুষজন তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে, তখন এই চানু চাচা এবং মনা দুইজন একে অন্যের দিকে তাকাতাকি করে যে কি ব্যাপার, আমাদের মানে এই অবস্থা কেন, আর সবাই আমাদেরকে দেখছে কেন। তখন গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে। তখন গ্রামের মানুষরা বলে, তোমরা 3 মাস নিখোঁজ ছিলা, তোমরা মাছ ধরতে যাওয়ার পরে 3 মাস তোমাদের কোনো হদিস নাই। কত খুঁজেছি আমরা, ধরে নিয়েছি তোমরা হারিয়ে গেছো বা মারা গেছো বা নৌকা ডুবে মারা গেছো, তোমার লাশও খোঁজার চেষ্টা করছি, তারপরও পাইনি। তোমরা 3 মাস কোথায় ছিলা বা কে ধরে নিয়ে গিয়েছিল? এইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে গেছে। ওরা দুজনই, বিশেষ করে চানু চাচা এবং মনা, খুবই অবাক হয় যে 3 মাস, আমরা তো কিছুক্ষণ আগেও মাছ ধরছিলাম, তারপর আমাদের কিছু আর মনে নেই। দুইজন একসাথে আমরা সেন্সলেস হয়ে যাই। প্রিয় লিসেনার্স, তারা কিন্তু বেশ কিছু হুজুরের মাধ্যমে, কবিরাজের মাধ্যমে কি হয়েছিল আসলে, তারা কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, তারা এটা জানার চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত এটার কোনো রহস্যের কুল কিনারা হয়নি। কি ঘটেছিল আসলে? কি একটি গ্রামে বা একাধিক গ্রামে এইভাবে কেউই থাকবে না, একটা প্রাণীও থাকবে না, এটা কি সম্ভব? তারা 3 মাস কোথায় ছিল, কে নিয়ে গিয়েছিল, 3 মাস তারা কি খেয়েছে,
তারা কিচ্ছু বলতে পারে না। এটি ছিল ঘটনা। এটি সত্যি একটি অদ্ভুত ঘটনা ছিল। ঘটনাটি ছোট, কিন্তু অতটা ভয়ের না, কিন্তু ঘটনাটি। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ানক স্পেশাল ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সেই তীব্র দাবদাহ চলছে, মারাত্মক গরম। এই গরমে সুস্থ মানুষজন হিট স্ট্রোক করে মারা যাচ্ছে। সেখানে 90-এর উপরে বয়স একজন ব্যক্তি এই গরমের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দেখাচ্ছেন। ওনার বিভিন্ন পুকুরগুলো দেখাচ্ছিলেন, বিভিন্ন গাছগুলো দেখাচ্ছিলেন। তারপর ওনাদের যে রেকর্ড রুমটা, যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সেটা দেখালেন। ওনাদের পূর্বপুরুষদের বিভিন্ন স্মৃতিচিহ্নগুলো আমাদেরকে দেখালেন। কোথায় ওনার বাবা, তারপর ভাইকে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়ে, তারপর কোথায় তাদেরকে সমাহিত করা হয়েছে, সবকিছু ঘুরে ঘুরে দেখালেন। ওনার অনেক আক্ষেপের কথাও জানালেন, সবগুলো শুনলাম। তো এই ভিডিওগুলো ইনশাল্লাহ আমরা দিব, তবে সেটা আমার আরেকটা যে চ্যানেল রয়েছে আফনান্স বি, যেটা লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে এটা আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এই আফনান্স বি চ্যানেলটা মূলত আমার বিভিন্ন ব্লগিং, আমার ঘুরে বেড়ানো বা ট্রাভেলিং, আমার ব্যক্তিগত উপলব্ধি, সমসাময়িক বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলা, আন্তর্জাতিক বিভিন্ন টপিকগুলো নিয়ে কথা বলা। আমি আগে থেকেই এডুকেশনাল কন্টেন্ট তৈরি করতাম, তো মাঝখানে বেশ অনেকদিন বন্ধ ছিল, চাকরির ব্যস্ততায়ও অনেকটা করে উঠতে পারি নাই। তো এখন আর একটু সময় করে ওই জিনিসগুলো আবার তৈরি করার চেষ্টা করছি। তো আশা করছি ওই চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন অনেক তথ্য পাবেন, যেগুলো আমাদের এই হরর যে চ্যানেলগুলো সেগুলো আসলে দেয়া সম্ভব না এই চ্যানেলে আপলোড করলে, কারণ তাহলে এই জিনিসের প্রফেশনালিজমটা কমে যাবে। এই কারণে আমার অন্যান্য যে ভিডিওগুলো সেগুলো আফনান্স বি চ্যানেলে আপনারা ইনশাল্লাহ রেগুলার পাবেন। আমাদের এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। প্রিয় লিসেনার্স, আমরা ওখানে গুরুদয়াল কলেজ নামে একটি কলেজ রয়েছে, ওই কলেজের মাঠে লিসেনারদের একটা গেট টুগেদার পার্টি যেন হয়, আমরা আলোচনা করতে পারি, হরর আড্ডা দিতে পারি। তো ওই হরর আড্ডাতে অনেকে এসেছিলেন, যার ছবি ইতিমধ্যে আমরা দিয়েছি, আপনারা সেটা দেখেছেন। তো ওখানে অনেকের সাথেই কথা হয়। তারপর ওনাদের কাছ থেকে বিভিন্ন ভয়ের ঘটনাগুলোও আমরা সংগ্রহ করি। মূলত এই দায়িত্বটা দিয়ে দেই আমি সৌমিত্র এবং রাকিব ভাইকে, কারণ অন স্পট ঘটনাগুলো তো ওনারা সকলের সাথে কথা বলে ঘটনাগুলো সংগ্রহ করেন। মূলত কিশোরগঞ্জের একদম নিজস্ব, একদম মাটির ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাগুলো ছোট ছোট ঘটনা, আশা করছি এই ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। বিশেষ করে কিশোরগঞ্জে যারা রয়েছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ। এই জায়গাগুলোর সাথে আপনারা নিজেদেরকে পরিচিত করতে পারবেন, কারণ এই জায়গাগুলো আপনাদের আগে থেকে চেনা জানা। আর এই ঘটনাগুলো বাংলাদেশের অন্যান্য গ্রামেও যে ঘটেনি তা আমি বলবো না, সুতরাং এই ঘটনাগুলোর সাথেও আপনার নিজেদেরকে সংযুক্ত করতে খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায়। প্রথম দিকে বেশ কয়েকটি ঘটনা বলবো। এই সবগুলো ঘটনাই সৌমিত্র রয়ের কাছ থেকে আমি নিয়েছি, কারণ সৌমিত্র রায় আবার ওনাদের কাছ থেকে সংগ্রহ করেছেন, সংগ্রহ করে সুন্দর করে গুছিয়ে আমাকে দিয়েছেন। সেই ঘটনাগুলো এখন উপস্থাপন করব। সৌমিত্র রায়ের ঘটনাগুলো বলার পর আমি রাকিব ভাইয়ের ঘটনাগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ উপস্থাপন করব। তো চলুন শুরু করব আমাদের কিশোরগঞ্জে গিয়ে যে ঘটনাগুলো সংগ্রহ করে সেখানে লিসেনারদের কাছ থেকে যে ঘটনাগুলো পেয়েছি সেই ঘটনাগুলো। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ ভাই। ওনার বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।
উনি অনার্স ফার্স্ট ইয়ারে লেখাপড়া করছেন আর আমাদের চ্যানেলের নিয়মিত একজন শ্রোতা। তো যে ঘটনাটি এখন বলবো, এই ঘটনাটি ওই তারাইল উপজেলার তেওড়িয়া গ্রামের একটি ঘটনা। আর ওনার বাড়ি কিন্তু এই তেওড়িয়া গ্রামেই, মানে এই যে সাগর আহমেদ ভাইয়ের বাড়ি তেওড়িয়া গ্রামে। তো ঘটনাটির সময়কাল 1998 কি 99 সালের মাঝামাঝি কোন একটা সময়ে হবে আর কি। ওই গ্রামে একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে রবিউল। তখন তার বয়স 10 বছরের মতো ছিল। তারই এক বন্ধুর নাম ছিল নীরব, তার বয়সও ছিল ওই কাছাকাছি বয়সী 10-11 বছর আর কি। তো তারা একদিন পরিকল্পনা করলো যে আগামীকাল ফজরের পর যখন একটু সকাল সকাল হবে, তো সকাল সকালের একটু আগেই ওরা মানে আজানের পরপরই দুজনে মিলে গরু নিয়ে হাওরে যাবে। তো এই রবিউল নীরবকে বলে যে তুই ফজর আজানের পরপরই আমাকে এসে ডাক দিবি, দুজনে মিলে গরু নিয়ে হাওরে চলে যাব। তো রবিউল রাতের খাবার শেষ করে তাড়াহুড়া করে গোয়ালঘরে গিয়ে ঘুমিয়ে যায়, কারণ সকালবেলা তার বন্ধুকে নিয়ে হাওড়ে যাবে, ওকে বলা ছিল যে গোয়ালঘরে আমি ঘুমাবো, আমাকে এসে ডাক দিবি। তো হঠাৎ গভীর রাত্রে কয়টা বাজে এটা রবিউল জানে না, সে শুনতে পায় রবিউল রবিউল এভাবে কে যেন তাকে ডাকছে এবং গোয়ালঘরের দরজায় কড়া নাড়ছে। তো বাইরে থেকে বলছে, রবিউল যাবি না হাওরে, এখনো উঠিস নাই, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। রবিউল ভাবে তার বন্ধু নীরব এসেছে, আর তার তো আসারই কথা ছিল। সে গোয়ালঘরের দরজা খুলে গরুগুলোকে, গরুর যে বাঁধনগুলো ছিল, দড়ি দিয়ে বাঁধা ছিল বিভিন্ন জায়গায়, এগুলো ছোটায়। তারপর গরুগুলি নিয়ে সে নিজেও বের হয়। সে গরুগুলি নিয়ে বের হয়ে দেখে কি নীরব কোথায় গেল, নীরবকে তো কোথাও দেখি না। তারপর সে আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে সময়টা কেমন যেন একটু বেশ মানে গভীর রাত রাত মনে হচ্ছে। কিন্তু ফজরের আজান যখন দেয় তখন তো অনেক সময় বাইরে বের হলে তো গভীর রাতের মতোই মনে হয়, কারণ তখন তো আর সূর্য ওঠে না। কিন্তু রবিউল আমাকে ডেকে কোন দিকে গেল, তখন মানে নীরব আমাকে ডেকে কোন দিকে গেল, তখন রবিউল চিন্তা করছে হয়তো আমাকে ডাক দিয়ে ওয়াশরুমের দিকে গিয়েছে, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আশেপাশে কোথাও গেছে। তো রবিউল কি করেছে, গরু নিয়ে বাইরে বের হয়ে গেছে আর হাওরের দিকে হাঁটছে, মনে এবং আস্তে আস্তে হাঁটছে, মনে হচ্ছে এই বুঝি নীরব এসে তাকে ডাকবে। আর গরুগুলোকে তো আসলে এক জায়গায় দাঁড় করে রাখা যায় না, একটা আর একটা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়, হাঁটাহাঁটি শুরু করে দেয়। এই জন্য সোজা একটা হাঁটা পথে থাকলে গরুগুলো একটা লাইন ধরে হাঁটতে থাকে আর কি। এই জন্য দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। তো কিছুটা পথ এগিয়েছে, নীরবকে কিন্তু সে কোথাও দেখছে না। হঠাৎ করে দেখে সে যে পথ দিয়ে হাঁটছে, ওই পথের ঠিক মাঝখানে সাদা কাপড় পরা একটা বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে, রবিউল এদিকে আয় বাপ, এদিকে আয়। ওই বৃদ্ধ মহিলাকে কিন্তু রবিউল চেনে না। তখন রবিউল বলে যে দাদি আপনি কে, কোন বাড়ির, আপনাকে তো চিনলাম না। জাস্ট এতটুকুই বলেছে। এরপরে রবিউলের আর কিছু মনে নাই। এদিকে হয়েছে কি, রবিউলদের একজন প্রতিবেশী, সেই প্রতিবেশী ওনারা তো ঘুমিয়ে আছেন। হঠাৎ করে মনে হচ্ছে তাদের যেই সিমের যেই একটা মাচা তৈরি করা হয়েছিল, সিম গাছ লাগানো হয়েছিল, এই সিম গাছ কিছু একটা খাচ্ছে, সিমগুলো খাচ্ছে, গাছ খেয়ে ফেলছে। আর ওনারা বুঝতে পারে যে গরুতে যখন সিম খায় তখন ওই সিমগুলো মুখের ভিতরে ঢুকে যখন একটু নিচের দিকে টান দেয় তখন একটা ঝাঁকি লাগে। আর ওনাদের যে টিনের বেড়া ছিল, ওই টিনের বেড়ার সাথে ওই সিম গাছের যেই
মাচানটা পাতা হয়েছিল সেটা একসাথে লাগোয়া ছিল। যখন ওই গরু মুখে নিয়ে টান দেয় তখন ওই মাচানটা একটু ঝাঁকি লাগে, আর টিনের মানে বেড়ার সাথে কিছুটা শব্দ হয়, কিচকিচ শব্দ হয়। ওনারা চিন্তা করছেন কি ব্যাপার, এত রাত্রে কোন জিনিস এসে আমাদের সিম গাছ খাচ্ছে। ওনারা ভিতর থেকে বুঝতে পেরেছেন গরুতে খাচ্ছে, কিন্তু এত রাতের বেলা কে গরু ছেড়ে দিল। তো ওনারা তো বের হয়েছেন, বের হয়ে দেখে যে 3-4টা গরু সিম গাছ খাচ্ছে। এর মধ্যে একটা গরুকে ওই প্রতিবেশী চিনতেন যে এটা রবিউলের গরু। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাতের বেলা রবিউল গরু ছেড়ে দিয়েছে, তাও আমাদের বাসায় এই সিম গাছের কাছে সিম খাওয়ার জন্য। কিন্তু রবিউল তো এরকম ছেলে না, তো ভদ্র ছেলে, ও তো কারো খেতে ফসল খাওয়ানোর জন্য তার গরুকে নামাবে না। রবিউল কোথায়, ও কোনো বিপদ আপদে পড়লো না তো? মানে রবিউলের সম্পর্কে তাদের ধারণা খুব ভালো ছিল। ফার্স্ট তাদের মাথায় চিন্তা এসেছিল যে ও কোনো নিশ্চয়ই বিপদে পড়েছে, তা না হলে তো ওর গরু এইভাবে এইখানে আসার কথা না। ওনারা দৌড়ে রবিউলদের বাড়িতে গিয়েছেন। তো রবিউলের মা বাবা জানতেন যে রবিউল গোয়াল ঘরে ঘুমিয়েছে, সকালে উঠে তার বন্ধু নীরবের সাথে সে যাবে হচ্ছে হাওরে। তো ওনারা সে ডাকাডাকি করেছেন। তো রবিউলের মা বাবা ঘুম থেকে উঠেছে, কি হয়েছে, রবিউল কই, বলে ও তো গোয়াল ঘরে। তখন সবাই মিলে গোয়াল ঘরে গিয়ে দেখে রবিউল নেই, তার গরুগুলো তো ওই যে ওই বাড়িতে গিয়ে সিম খাচ্ছে। তখন বলে যে তাহলে তো রবিউল নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। সবাই মিলে বের হয়েছে, রবিউল কোথায়, সবাই টর্চ লাইট নিয়ে বের হয়েছে। খুঁজতে খুঁজতে খুব কাছাকাছি একটা জায়গায় একটা হিজল গাছের মাথায় রবিউলকে পাওয়া যায়। দেখে যে রবিউল ওই হিজল গাছের মাথায় চুপচাপ বসে আছে। তো ওনারা নিচে গিয়ে রবিউলকে ডাকছে, রবিউল আর নামে না। ফজরের আজান পর্যন্ত ওনারা ডাকাডাকি করেছেন, রবিউল নামে না। যখন আজান হয় তখন রবিউল নিজেই মাটিতে নেমে আসে, নেমে এসে সে বাড়ির দিকে হেঁটে চলে যায়। আর বাড়িতে যাওয়ার পর সে খুব এলোমেলো কথা বলতে থাকে, মানে বিভিন্ন ধরনের গালিগালাজ, মানে তার আচার আচরণের ভিতরে পাগলামি ভাব চলে আসে। তবে আল্লাহর অশেষ রহমতে খুব অল্প সময়ের মধ্যেই রবিউলকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দেয়া সম্ভব হয়েছিল। একজন হুজুর আসেন, উনি রুকিয়া করেন। তবে মজার বিষয় হচ্ছে যে হুজুর যখন এসেছেন, আসার পর রবিউলের উপর যে জিনটা হাজির হয়েছে সেটা কিন্তু ওই রবিউলকে যে নিয়ে গাছে উঠেছিল সেই জিন না, অন্য একটা জিন। তো এসে সবাইকে সালাম দিয়ে বলে যে আপনারা যাকে হাজির করার কথা বলেছেন সে না, তাকে তো আমি ভাগিয়ে দিয়েছি, কারণ আমি এই এলাকার আশেপাশের কয়েকটা বাড়ি পাহারা দিই, এটাকে আমি সওয়াবের কাজ মনে করি। রাতের বেলা হঠাৎ করে দেখি রবিউল হেঁটে যাচ্ছে, ওর সামনে এক ডাইনি বুড়ি, সে একটা পিশাচিনী, ও নীরব সেজে ওকে ডাক দিয়ে নিয়ে গিয়েছে। আর আমি ওখানে পৌঁছানোর আগেই সে রবিউলকে কোলে করে নিয়ে চলে যায় হিজল গাছের মাথায়। আমি আর একটু দেরি করলেই রবিউলকে ও মেরে ফেলতো। হিজল গাছের মাথায় নিয়ে যাওয়ার পর আমি তাকে ধাওয়া করি এবং ধাওয়া করে ওই এলাকা ছাড়া করেছি। ও খুব ভয় পেয়েছে, ও আর এই এলাকায় আসবে না। রবিউলের কোনো ভয় নেই, রবিউল সুস্থ হয়ে যাবে। তবে ওই শুরুতে ও যে ভয়টা পেয়েছিল মানসিকভাবে, তার প্রভাবেই ও এরকম উল্টাপাল্টা বকছে। সুতরাং ওর কোনো ভয়ের কোনো কারণ নাই, ও সুস্থ হয়ে যাবে। তো এভাবেই রবিউলের এই বিষয়টি সমাধান হয়ে গিয়েছিল। আর ওই ডাইনি বুড়িটাকেও ওই এলাকা ছাড়া করেছিল ওই পাহারাদার জিন। তো আমরা যে রাতের বেলা নিশি ডাক যেটা আমরা শুনি, এটা অনেকটা তেমনই বলতে পারেন। আমরা
আমাদের অমীমাংসিত রহস্য এপিসোডে, গত অমীমাংসিত রহস্য এপিসোডেই আমরা নেপালের পোখারা অঞ্চলের একটি ভয়ানক ব্যাপার তুলে ধরেছিলাম। সেখানে এই বিষয়টা অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে, সেটাকে দ্য 3 আওয়ার্স বলা হয় বা 3 ঘন্টা। এরকম রাতের বেলা কারো নাম ধরে ডাক দেয়, সে যদি উত্তর নেয় তাহলে সে 3 ঘন্টার মধ্যেই মারা যায়। তো এরকম একটা ব্যাপার কিন্তু আপনারা অমীমাংসিত রহস্য এপিসোডে পাবেন, আপনারা সেটা চাইলে গিয়ে শুনে আসতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাগর আহমেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা দিয়েছেন। আর রবিউলের কিন্তু এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আর নীরব যে, সে কিন্তু সকালবেলা এসেছিল, সে যখন এসেছে তখন শুনে রবিউল নাই, রবিউলকে সবাই খুঁজছে। তো সে আবার ওইদিকে গিয়েছে, গিয়ে দেখে ততক্ষণে রবিউল কাছ থেকে নেমে এসেছে, কারণ ফজর আজানের পরপরই তো রবিউল এসেছিল। আর ফজর আজানের পরেই ওই রবিউল গাছ থেকে একা একাই নেমে আসে। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের আরো একটি নতুন ঘটনায়। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ রিজু। ওনার বাড়ি কিশোরগঞ্জ সদর থানার গাইতাল রোডে। উনি জানিয়েছেন ঘটনার স্থান কিশোরগঞ্জ রশিদাবাদ ইউনিয়ন পরিষদের পেছনে সোজা রাস্তায় ইট খোলার সামনে একটা মসজিদ রয়েছে। এর দায়িত্বরত একজন মুয়াজ্জিন সাহেব রয়েছেন। মূলত ওনাদেরই ঘটনা এটা। তো রিজু ভাই একবার 3 দিনের জামাতে গিয়েছিলেন। একদিন রাত 9টা কি 10টা বাজে, তখন তালিম শেষে সবাই মানে সবার প্রস্তুতি নিচ্ছেন, তখন ওই মুয়াজ্জিন সাহেব একটি ঘটনা বললেন যা তার বাবার সাথে ঘটেছিল। এই ঘটনাটি ওনাদের জীবনের একটি স্মৃতি হয়ে আছে এখনো। সময়টা 1950 বা 60 সাল এরকম হবে আর কি। একদিন রাতে তার বাবার দাওয়াতটি ছিল এক পাড়া থেকে অন্য পাড়ায়, মানে সেখানে যেতে মাঝখানে একটি বড় বিল পড়ে। তো উনি সেখানে যাওয়ার জন্য বিকেল বেলায় রওনা দিয়েছেন এবং চলেও যান সেখানে সহি সালামতে। দাওয়াত খাওয়া শেষ, তো ফিরতে ফিরতে তো অনেক রাত হয়ে যায়। তখন তো এই বিলের মধ্যে কোনো রাস্তাও ছিল না, আর ধান ক্ষেতের সাইডে আইল ছিল। তো তিনি ওই আইল দিয়ে বাড়িতে ফিরছিলেন হেঁটে হেঁটে। তখন রাত বাজে প্রায় 10টা কি 11টা। তখন সময় দেখার মতো তার হাতে আসলে কিছু ছিল না, মানে ঘড়ি ছিল না। এই জন্য সময়টা যে ঠিক কখন এটা উনি বলতে পারেননি। তো তিনি বিলের মাঝখানে আসার পর অনেক দূরে দেখতে পান একটি বড় আকৃতির অবয়ব, বেশ অনেক বড়, আর তার পরনে সাদা শাড়ি। আর ওই জিনিসটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে। একদম ব্যাঙ যেভাবে লাফায় ঠিক সেভাবে একটা মানুষের মতো অবয়ব, যদিও বা স্বাভাবিক মানুষ থেকে অনেক বড়, কিন্তু সেটা যে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আসবে, এই বিষয়টা কিন্তু খুবই অন্যরকম। উনি দেখা মাত্রই 2 থেকে 3 মিনিট উনি আসলে ওখান থেকে সরে যাবেন। ঘটনার আকস্মিকতায় এটা যে কি হচ্ছে উনি বুঝতে পারছিলেন না। আর 2-3 মিনিটের মধ্যে অনেক দূর থেকে ওই জিনিসটা তার কাছে চলে আসে, এসে কোনো ধরনের কথাবার্তা ছাড়াই ওনাকে চেপে ধরে। আর এমন ভাবে চেপে ধরে যে একদম আইলের সাথে তাকে শুইয়ে ফেলেছে। এখন বাঁচার জন্য উনিও ছোটাছুটির চেষ্টা শুরু করেন। শুরু হয় ধস্তাধস্তি। তো অল্প কিছুক্ষণ পরেই একটা ধাক্কা দিয়ে ওই অবয়বটাকে ফেলে উনি যখন সরার চেষ্টা করছেন, আবার ওই অবয়বটা লাফ দিয়ে তার গায়ের উপর গিয়ে পড়ে। উনি দোয়া দুরুদ পড়ছিলেন যতটুকু পারছিলেন। আসলে ওই অবস্থাতে তো কারো দোয়া দুরুদ আসলে মনেও আসে না, তারপরে উনি চেষ্টা করছিলেন। তো একটা পর্যায়ে মনে হলো
ওই জিনিসটা তাকে একটু ছেড়ে দিয়েছে, তখন আবার উনি উঠে ছুটে দিয়েছেন এক দৌড়। তো উনি বেশ খানিকটা যখন দৌড়েছেন তখন আবারও তার উপরে অ্যাটাক করেছে, আবার পিছন থেকে তাকে জাপটে ধরেছে, জাপটে ধরে আবার মাটিতে শুইয়ে ফেলেছে। তো উনি বুঝতে পারেন যে এই জিনিসের সাথে উনি ধস্তাধস্তি বা মারামারি করে পারবেন না, যে কোনোভাবে এটা থেকে ছুটে দৌড় দিতে হবে। আর শরীরের শক্তি এর সাথে ধস্তাধস্তি করে নষ্ট করা যাবে না, একমাত্র দোয়া দরুদ পড়েই এর থেকে ছোটা কিছুটা হলেও সম্ভব হবে। উনি আবার দোয়া দরুদ পড়া শুরু করেন, আর ওই জিনিসটা তো তাকে মেরে ফেলার চেষ্টা করছে আর কি। তো উনি আবার ছুটতে পারেন এবং ছুটে আবারও দৌড় দিয়েছেন। তো উনি জোরে জোরে তখন দোয়া পড়ছেন। তো উনি কিন্তু দেখছিলেন পেছন দিকে তাকিয়ে যে ওই জিনিস তার পেছনে পেছনে ওই যে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ছুটে আসছে। উনি দেখা যাচ্ছে যে দৌড় দিয়েছেন, উনি 20 কদম দৌড় দিয়ে যতটুকু আগান ওই জিনিসটা এক লাফে ততটুকু আগায়। সুতরাং ওই জিনিসটা কিন্তু তাকে ধরে ফেলবে, এটাই স্বাভাবিক। আল্লাহর অশেষ রহমতে ওই জিনিসটা তাকে ধরতে পারছিল না, কিন্তু খুব কাছাকাছি চলে আসছিল, বারবার হাত দিয়ে তাকে খামচি দিয়ে ধরার চেষ্টা করছিল, মানে একদম কাছে চলে এসেছে কিন্তু ধরতে পারছিল না। আল্লাহ রহমত করেছিলেন। তো উনি দৌড়ে ওনার বাড়ির উঠোনে চলে এসেছিলেন, অনেকটা কাছেই চলে এসেছেন তো বাড়ির, দৌড়াতে দৌড়াতে। তো উঠোনে এসেই চিৎকার দিয়ে উনি পড়ে যান। তো চিৎকার শুনে আশেপাশের লোকজনেরও ঘুম ভেঙে যায়, আর ওনার বাড়ির লোকজন ঘুম তো ভাঙেই। তো ঘর থেকে লোকজন বেরিয়ে আসে, বেরিয়ে এসে দেখে যে উনি ভাই পড়ে আছেন। সবাই ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসেন। রাতে ওনাকে গোসল করানো হয়, সরিষার তেল বুকে মালিশ করে দেওয়া হয়। আর ওই সময় থেকে শুরু হয় ওনার তীব্র জ্বর। বাড়ির পাশে একজন হুজুর ছিল, তাকে ডেকে আনা হয়, কবিরাজও আনা হয়, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, জ্বরও কমছে না। এভাবে 7-8 দিন জ্বর থাকে। এরপর হালকা জ্বর একটু কমে আর কি, কিন্তু সমস্যা হলো ওনার পাগলামি বেড়ে যায়। উনি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের ভিতরে চলে যেতে চান, এবং জঙ্গলের ভিতরে চলে যানও, দিনে কি রাত্রে যে কোনো সময় উনি জঙ্গলের দিকে দৌড়ে চলে যান। তো পরবর্তীতে জানা যায় এক হুজুর, উনি ওনার উপর রুকিয়া করেছিলেন। উনি ওই বিষয়টা জানিয়েছেন যে ওনার উপর নাকি একটা ভয়ানক দুষ্টু জিন ভর করেছে, এটা এক পায়ে চলে, লাফিয়ে লাফিয়ে আসে। তো অনেক কষ্ট করে ওই জিনিসটাকে বশ করতে সক্ষম হন, কিন্তু শুরুর দিকে কিন্তু কোনো হুজুর বা কবিরাজ কোনো কিছু করতে পারছিলেন না। শতাধিক কবিরাজ হুজুর দেখানো হয়েছে, কিন্তু কিছুই করতে পারছিলেন না। সকলেই বলতো এটা নাকি খুব শক্তিশালী একটা পরী, এবং এটা থেকে অনেক দূরে, এটা এই এলাকার ত্রিসীমানা থাকে না, অনেক দূরে থাকে, কিন্তু এই রাস্তা দিয়ে সে আসা যাওয়া করে। কিন্তু সে হঠাৎ হঠাৎ আসা যাওয়া করে, ওই সময় তার চলার পথে যদি কেউ পড়ে যায় তখন নাকি ওই এক পায়ের পরীটি খুব রেগে যায়। আর উনি যখন হেঁটে যাচ্ছিলেন তখনই ওই পরীটা ওই দিক দিয়ে যাচ্ছিল। ওই পরীটাকে আসলে উনি দেখে ফেলেছিলেন, এটা একটা ব্যাপার। আর ওই পরীটা যে তাকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল বিষয়টা এরকম না, কিন্তু তার সামনে পড়ে যাওয়ার কারণে ওই পরীটা রেগে গিয়েছিল আর তাকে আক্রমণ করে। তো এই কারণেই মূলত তার এই সমস্যাটা সৃষ্টি হয়েছে, আর তার এই যে জঙ্গলের দিকে ছুটে যাওয়া এই ধরনের সমস্যাগুলোও সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওই হুজুর উনি ট্রিটমেন্ট শুরু করেন, ওই পরীটাকে হাজির করা হয় তার উপরে। ওই পরীটি বলে যে না, আমি ওকে কিছুতেই ছাড়বো না, কারণ আমার চলার পথে যে বাধা সৃষ্টি করে তাকে আমি কিছুতেই ছাড়ি না। যাই হোক, তখন ওই
হুজুর বলে যে তুই চলে যা, তুই কি চাস বল, তারপরও তুই সেটা নিয়ে চলে যা, আর এমন জিনিস চাবি যেটা এর সামর্থ্যের মধ্যে রয়েছে। এমন উদ্ভট জিনিস চাস না যেটা সে দিতে পারবে না, কারণ ওকে মেরেও তোর কোনো লাভ হবে না, কিন্তু ক্ষতিটা হবে ওর পরিবারের। সুতরাং এই কাজটা করিস না, কিছু একটা নিয়ে তুই ভেগে যা। তখন পরি অনেক কিছু দাবি করে, যেমন একটা গরু দাবি করে, একটা খাসি দাবি করে। তখন ওনারা বলেন যে এরা তো এত কিছু দিতে পারবে না, আর এর চিকিৎসার পেছনে অনেক টাকা খরচ হয়ে গেছে, তো তোকে কিভাবে দিবে এত কিছু। তখন শেষ পর্যন্ত একটা খাসি আর একটা কবুতর আর কিছু চালের পরিমাণটা বলে নাই বা আমরা জানতে পারি নাই। আর এই জিনিসগুলো বিশেষ করে এই যে কবুতর এবং খাসি বাদে চাল সাথে আরো অল্প সামান্য কিছু জিনিস আর কি, এগুলো কলা পাতার মধ্যে দিয়ে রেখে আসতে হবে ওই রাস্তাটাতে। একটা সময় বলে যে ওই সময় ওইখানে রেখে আসতে হবে। তো সেভাবেই ওই জিনিসগুলো ওখানে দিয়ে আসা হয়। তো ওনাদের বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, যেটা এখনো আছে, কিন্তু এখন অবশ্য ছোট হয়ে গেছে। ওই জঙ্গলে একটি শিমুল গাছ আছে, ওই শিমুল গাছের নিচেই নাকি ওই রাস্তার ওইখানে ওই শিমুল গাছের নিচে রেখে আসতে হবে। তো ওনারা রেখেও আসেন, এরপরে ওই পরীটা চলেও যায়। তো কবিরাজ বলেন যে ওই পরীটা আর কখনো আসতে পারবে না। মজার বিষয় হলো যে এত কিছু হয়ে গেল, তো ওনার কিন্তু শারীরিক ক্ষতি হয়েছিল বলতে এই হাড়গোড় ভেঙে গিয়েছিল, কিন্তু অন্য ধরনের কোনো ক্ষতি দেখা যায় নাই। কিন্তু বেশ কিছুদিন পর থেকে আর একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, সেটা হলো ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, যেটা ওনার আগে ছিল না। উনি রাতের বেলা শ্বাস নিতে খুব কষ্ট হতো। তো এটা ঠিক করার জন্য অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছিল, এটাতেও উনি ঠিক হন নাই। কেউ কেউ বলেছিল যে এটা পরীর কারণে যে এটা হচ্ছে বিষয়টা এরকম না, কিন্তু ওই সময় পরীটা তাকে আক্রমণ করেছিল, এর প্রভাবে এই জিনিসের সৃষ্টি হয়েছে। এখন পরীটা তার কাছে নাই, পরীটা তার ক্ষতিও করছে না, কিন্তু যখন কোনো দুষ্ট জিন কাউকে আক্রমণ করে তারপর যদি সে চলেও যায়, কিছু না কিছু প্রভাব মানুষের শরীরে থেকে যায়, এবং এই প্রভাব থেকেই মূলত ওনার এই সমস্যাটা সৃষ্টি হয়েছিল, যেটা উনি সারা জীবনই বইয়ে বেরিয়েছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা আসলে অনেক সময় জিন পরীরা চলাফেরা করে, আর এদের পথে যদি কেউ পড়ে যায়, ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, তখন কিন্তু এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, যেটা আমরা এর আগেও বিভিন্ন ঘটনাতে দেখতে পেয়েছি। আর এই কারণে রাতের বেলা চলাফেরা করার ক্ষেত্রে অবশ্যই আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ে শরীরে ফু দিয়ে যেতে হবে। যদি পথে যদি মানুষ পড়েও যায়, এমন হতে পারে যে ওই পরী তাকে দেখবে না, আল্লাহ তাকে হেফাজত করবেন, এমনও হতে পারে। আর পরী না দেখলে তো বুঝতে পারবে না যে এই জিনিসটা এখানে আছে বা এই মানুষটা এখানে আছে, তার চলার পথের বাধা সৃষ্টি করেছে, তাই না? এই জন্য রাত বিরেতে চলাফেরার ক্ষেত্রে আমরা এই সতর্কতাগুলো অবলম্বন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের আরো একটি নতুন ঘটনায়। এবারের ঘটনাটিও আমাদেরকে দিয়েছেন মোহাম্মদ সাগর আহমেদ। ওনার বাড়ি কিশোরগঞ্জের তারাইলে, আর শুরুতে বলেছি উনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন আর আমাদের চ্যানেল একজন নিয়মিত শ্রোতা। এই ঘটনাটি ওনার বাবার সাথে ঘটে যায় একটি ঘটনা। ওনার বাবার নাম মোহাম্মদ আব্দুল হাই। ঘটনা যখন ঘটে তখন সময়কালটা হবে 1992 কি 93 সাল বা এর মধ্যবর্তী কোন একটি সময়। ওনার বাবা তখন এসএসসি পরীক্ষা দেবেন এমন একটা সময় আর কি।
তো ওনার বাবার সিনেমা দেখার প্রতি অনেক ঝোঁক ছিল। নতুন কোনো সিনেমা রিলিজ পেলেই ওনার বাবা ছুটে যেতেন সিনেমা হলে। তেমনি একদিন একটা সিনেমা রিলিজ হয়, তো প্রতিবারের মতোই ওনার বাবা টিকিট কাটেন সিনেমা দেখার জন্য। তো যথারীতি ওনার বাবা পৌঁছেও যান সিনেমা হলে। সিনেমা হলটা ছিল ওনাদের বাড়ি থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে। সন্ধ্যা 7টার পর যে শোটা হয় ওই শোটা উনি দেখতে গিয়েছিলেন। তো সময়টা বর্ষাকাল হওয়ার কারণে সিনেমা শুরু হওয়ার একটু পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির শব্দে সিনেমা দেখতে সমস্যা হচ্ছিল, কারণ সিনেমা হলের চালটা ছিল টিনের। ঝমঝম বৃষ্টি পড়ছিল আর সেই শব্দ হচ্ছিল। ওই শব্দের কারণে সিনেমা হলের ভেতরে অনেক শব্দ হচ্ছিল, আর সিনেমার যে শব্দগুলো এগুলো তেমন বোঝাই যাচ্ছিল না। বাধ্য হয়ে একটা সময় সিনেমা হলের লোকজন সিনেমা বন্ধ করে দেন। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পরে বৃষ্টির মধ্যেই ওনার বাবা বাড়িতে ফেরার জন্য রওনা হন। তখন রাত প্রায় 8টার মতো বাজে। বর্ষাকাল হওয়ায় রাস্তাঘাটে কোনো গাড়ি নেই। তখন কিছুটা বাধ্য হয়েই ওনারা পায়ে হাঁটা শুরু করেন। রাস্তাঘাট অনেক অন্ধকার হওয়ার কারণে আকাশে বিদ্যুতের আলোতে ওনার বাবা বাড়ির দিকে এগোতে থাকেন। যখন বিদ্যুৎ চমকায় তখন একটু দৌড় দেন, আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, আবার বিদ্যুৎ চমকায় আবার একটু দৌড় দেন। এভাবেই একটু একটু করে প্রায় বাড়ির কাছেই চলে এসেছিলেন। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্ব ছিল তখন। তখনই মূলত এই ঘটনাটা ঘটে। ওনার বাবা একটা 3 রাস্তার মোড়ে আসেন। সেখান থেকে 2টি রাস্তা ওনাদের বাড়ির দিকে গেছে। একটি রাস্তা অনেকটা দূরে গিয়ে ঘুরে যেতে হয়, আর একটা রাস্তা খুব অল্প সময়ে দিয়েই ওনাদের বাড়িতে যাওয়া যায়। তো রাস্তাটার পরিবেশটা ছিল এমন যে একটা হিন্দু মহল্লা ছিল, তারপর একটা নীরব নিস্তব্ধ রাস্তা। এখান দিয়ে দিনের বেলা গেলেই লোকজন ভয় পায়। অনেকের সাথে দিনের বেলাতেও এই রাস্তায় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে বলে শুনতে পাওয়া যায়। কেউ এখান দিয়ে দিনের বেলায় তেলের পিঠা বা মাছ নিয়ে গেলে নাকি তা উধাও হয়ে যায়, এমনটাও শোনা যায়। আর এমনিতেই তো এখন রাত, তারপর আবার অনেক রাত। এদিকে ওনার বাবা 7-5 না ভেবেই এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকেন। হঠাৎ তিনি খেয়াল করেন পুকুরের পাশে একটা বিশাল তাল গাছ আছে। ওই তাল গাছের নিচে ওনার বাবার দুঃসম্পর্কে এক বোন, অর্থাৎ এই সাগর আহমেদের দুঃসম্পর্কে একজন ফুপু তাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তো ওনার বাবা প্রথমে অবাক হন, তাকে জিজ্ঞেস করেন, এই রাজিয়া, এত রাত্রে তুই একা একা এখানে কি করিস? আর তুই শ্বশুর বাড়ি থেকে কবে আসলি? তো এই সাগর আহমেদের বাবা খেয়াল করলেন তার হাতে একটি লাগেজ আছে, মানে একটা ব্যাগ আছে আর কি। তো ওনার বাবা ভাবলেন হয়তো ইনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে ফিরছেন, রাত হয়ে গেছে, আবার ঝড় বৃষ্টি হয়ে গেছে, জন্য তাল গাছের নিচে দাঁড়িয়ে আছেন, ছাতা টাতা নাই হয়তো বা। এদিকে বলে রাখা ভালো, এই সাগর আহমেদের ফুপুকে ওনাদের পাশের উপজেলাতেই বিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে ওনার ফুপুর শ্বশুর বাড়ি আর তার বাবার বাড়ি কাছাকাছি বলা চলে। তো সাগর আহমেদের বাবা বলেন, এই রাজিয়া, এই লাগেজটা কি বা ব্যাগটা কি তুই নিতে পারবি নাকি আমি আগায় দিয়ে আসবো? এই বলে সাগর আহমেদের বাবা তার দিকে এগিয়ে যান। তখন তিনি খেয়াল করেন তিনি যতই তার দিকে এগিয়ে যাচ্ছেন আর এই যে রাজিয়া ফুপুর আকার আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। যতই সামনের দিকে সাগর আহমেদের বাবা এগিয়ে যাচ্ছেন আর এই রাজিয়া ফুপু লম্বা হতে থাকে। এটা দেখে সাগর আহমেদের বাবা তো খুব ভয় পান এবং দোয়া দুরুদ পড়ে নিজের শরীরকে সাথে সাথে বন্ধ করে ফেলেন। দৌড় দেওয়ার জন্য পরনে যে লুঙ্গিটা ছিল এটা গুটিয়ে ফেলেন। গ্রামের লোকজন সাধারণত যেভাবে লুঙ্গি গুটিয়ে ফেলে আর কি। আর বলা হয় ওই জায়গাতেই ওনার বাবা সবচেয়ে বড় ভুলটি করে বসেন।
লুঙ্গি গুটিয়ে ফেলার কারণে ওনার বাবার ফরজ তরক হয়ে যায়, মানে হাঁটুর উপরে কাপড় উঠে যায়, যার ফলে উনি যেই দোয়াল দুধ করে শরীরটা ফু দিয়ে বন্ধ করে রেখেছিলেন শরীরটা, এটা নাকি নষ্ট হয়ে যায়। তখন এই যে রাজিয়া ফুপুর অবয়বে যে জিনিসটা ছিল, এটা নাকি ধীরে ধীরে তখন এই সাগর আহমেদের বাবার দিকে এগিয়ে আসতে থাকে। একটা পর্যায়ে খপ করে ওনার হাতটা ধরেও ফেলে এবং ধরে তাল গাছের নিচে যে পুকুর আছে পুকুরের দিকে টানতে থাকে। এদিকে সাগর আহমেদের বাবা একটু শক্তিশালী হওয়ার কারণে সে উপরের দিকে আসার চেষ্টা করতে থাকে। বেশ অনেকক্ষণ এভাবে টানাটানি হয়। এদিকে ওনার বাবা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে যান। তো ওনার বাবাকে টেনে পুকুরের কাদার মধ্যে নিয়ে গেছে, পানির ঠিক আগে একটু কাদা থাকে, মাটি নরম থাকে, ওই জায়গাতে নিয়ে গেছেন। তখন একটা লোক আবার ওইদিকে যাচ্ছিল সাইকেল করে, সাইকেল নিয়ে যাচ্ছিল। নর্মালি কিন্তু ওই দিক দিয়ে রাতের বেলা, কেন দিনের বেলা তো লোকজন কম আসে, কিন্তু ওই সময় একজন লোক সাইকেল করে যাচ্ছিল। তার সাইকেলের সামনে একটা টর্চ লাইট বাঁধা ছিল। গ্রামে অনেক সময় ওই টর্চ লাইট সামনে বেঁধে রাখে, 3 ব্যাটারি টর্চ বা 5 ব্যাটারি টর্চ অনেকে ব্যবহার করতো, ওই সাইকেলের সামনে বেঁধে রাখতো আর কি, রাতের বেলা চলাফেরা করার সময়। তো ওই সাইকেলের সামনে বাঁধা টর্চের আলো এসে পুকুরের দিকে পড়ে, ফলে ওই লোকটি ওনার বাবাকে দেখে ফেলে, আর উনিও ওই অবয়বটাকে দেখে ফেলে। ভয়ানক একটা অবয়ব, তবে উনি কালো একটা অবয়ব দেখছিলেন আর কি। যখনই ওই আলোটা ওইদিকে এসে পড়েছে, ওই অবয়বটা এই সাগর আহমেদের বাবাকে ছেড়ে দেয়। আর ওই সময় ওই সাইকেল নিয়ে যিনি যাচ্ছেন উনি একটা বিকট আওয়াজ শুনতে পান। মনে হলো কোনো তাল, মানে একসাথে 4-5টা তাল একসাথে পুকুরের পানিতে পড়েছে, তখন যেরকম শব্দ হয় ওই রকম শব্দ। উনি দ্রুত ওই দিকটাতে যান এবং উনি গিয়ে দেখেন যে পুকুরের কাদার মধ্যে এই সাগর আহমেদের বাবা আব্দুল হাই আঙ্কেল পড়ে আছেন। উনি তাড়াতাড়ি ওখান থেকে ওনাকে টেনে তোলেন আর ওনার বাড়িতেও পৌঁছে দেন। এরপর মূলত এই যে সাগর আহমেদের বাবা সবাইকে ঘটনা খুলে বলেন। আর ওই যে রাজিয়া ফুপুর শ্বশুর বাড়িতে খবর পাঠানো হয়েছিল, জানানো হয় রাজিয়া তো তার শ্বশুর বাড়িতে রয়েছে। বাড়ির সকলেই এই বিষয়টা জেনেছেন, কারণ সকালবেলায় খবর পাঠিয়েছেন যে রাজিয়া ফুপু রাতের বেলা ওখানে কোত্থেকে এলো। পরে জানা যায় যে না, উনি ওনার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন, এত রাতের বেলা তো আসার কোনো প্রশ্নই আসে না। আর ওনাকে হুজুর ডেকে রুকিয়া করানোর কথা বলা হলেও এই যে সাগর আহমেদের বাবা উনি হুজুর আর দেখান নেই, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এটাই ছিল ঘটনা। 2019 সালে এক দুর্ঘটনায়, মূলত একটা বাইক অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে সাগর আহমেদের বাবা ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ওনার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে শহীদি মর্যাদা দান করুক, কারণ এই ধরনের দুর্ঘটনায় যদি কেউ মারা যায় আল্লাহ তাআলা তাদেরকে শহীদের সমমর্যাদা দান করবেন, এমনটাই হাদিসে এসেছে। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটিও আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা আরো একটা নতুন ঘটনায় চলে যাই। এবারের ঘটনাটিও সাগর আহমেদ ভাইয়েরই ঘটনা, উনি পাঠিয়েছেন। আর ওনার গ্রামটা তো আমরা বলেছি, ওনার গ্রামের নাম হচ্ছে তেওড়িয়া। এবারের ঘটনাটি ওনার ফুপার সাথে ঘটেছিল। ওনার ফুপার নাম ছিল আব্দুল মালেক, আর ঘটনাটি ওনাদেরই গ্রামে ঘটেছিল। তখন সময়টা ছিল 2004 সাল, বর্ষাকাল। চারদিকে থই থই পানি, বন্যার পানি এবং হাওরের পানিতে ওনাদের এলাকার খাল, বিল, পুকুর সবকিছু তলিয়ে গিয়েছে। তখন গ্রামের ছেলেরা কলা গাছ কেটে ভেলা বানিয়ে বর্ষার পানিতে এদিক ওদিক ছোটাছুটি করছে।
এসব দেখে ফুপারও ইচ্ছা হয় কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তাতে চড়ার। তাই তিনি যথারীতি কলা গাছ সংগ্রহ করে বা কলা গাছ সংগ্রহ করার জন্য ওনাদের বাড়ির পেছনের দিকে জঙ্গলে গিয়েছেন। তো বলে রাখা ভালো, ওনাদের বাড়ির পেছনে বিশাল বড় একটা জঙ্গল রয়েছে। জঙ্গলের ভেতরে কিছু কলা গাছও রয়েছে, তার ঠিক উপরে একটা বিশাল শিমুল গাছ আছে। তো ফুপা কি করেছেন, দুটা গাছ কাটার পর তার কাছে মনে হলো দুটো গাছ দিয়ে তো হবে না, তাই তিনি আরেকটি গাছ কাটার সিদ্ধান্ত নেন। তিনি যখনই ওই তৃতীয় কলা গাছে কোপ দিয়েছেন, তিনি খেয়াল করেন গাছ থেকে অনবরত রক্ত ঝরছে। এটা দেখে উনি ভীষণভাবে ভয় পান, কারণ কলা গাছ কাটার পরে তো এইভাবে তাজা রক্ত বের হওয়ার কথা নয়। তো উনি দুটো কলা গাছ নিয়ে চলে আসেন। তাৎক্ষণিক এই বিষয়টা উনি কারোর সাথে শেয়ার করেন নাই। তো দুটো কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে তিনি এই বর্ষার বাড়িতে নেমে যান। প্রায় সারাদিনই এই ভেলা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়ান। তারপরে যখন বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতে খেতে বসেন, তখন তিনি ওনার এই ঘটনাগুলো, মানে এই যে কি ঘটেছিল, এটি উপস্থিত সকলকে বলেন। তো তখন যেটা হয়, ওই সময় ওই খাওয়ার সময় হঠাৎ করে ওনার একটা কর্কশ কণ্ঠ শুনতে পান। কে যেন বলছে, মালেক, এটাই তো শেষ খাওয়া রে, এটাই তো শেষ খাওয়া, খেয়ে নে শেষবারের মতো। এরকম কর্কশ কণ্ঠ কোত্থেকে এলো উনিও তো বুঝতে পারছেন না, মনে হলো ঘরের বাইরে থেকেই আসছে, কিন্তু বিকট একটা কণ্ঠ। এই কণ্ঠ শোনার পর উপস্থিত সবাই তো ভয় পেয়ে যান। তো এই কণ্ঠ শোনার পর থেকেই এই যে আব্দুল মালেক ফুপা, উনি শারীরিকভাবে অস্বস্তি বোধ করতে থাকেন। রাতের বেলায় তার ভীষণ জ্বর আসে এবং স্বপ্নে উনি দেখেন একজন আফসা অবয়বের কেউ একজন এসেছে এবং বলছে, কাজটা তুই ঠিক করলি না, এর পরিণাম খুব খারাপ হবে। পরের দিন সকালবেলা আবারও এই পুরো বিষয়টা অনেকের সাথে উনি শেয়ার করেন। 2 দিন পার হয়ে যাওয়ার পরও জ্বর ভালো না হয় একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজ ঝাড়ফুঁক করে দেয়, কিন্তু তাতে উনি সুস্থ হন না। এরপর অনেক ডাক্তার দেখানো হয়, কবিরাজও দেখানো হয়, জ্বর আর ভালো হয় না। উনি 13 দিনের মাথায় মারা গিয়েছিলেন, যেটি ওনাদের গ্রামের সবাই জানে এবং এটাই বলেছেন সাগর আহমেদ ভাই। আর ওই যে জিনিসটা, ওই জিনিসটা আসলে কেন এত বড় একটা ক্ষতি করলো, আসলে কি ওখানে জিনদের কেউ মারা গিয়েছিল না কি হয়েছিল, এই বিষয়টা জানা যায় নাই এবং ওই জিনিসটাকেও হাজির করাও সম্ভব হয় নাই, যার কারণে অনেক বিষয়ই অজানা রয়ে গেছে। এবং উনি এই জ্বর অবস্থাতেই 13 দিনের মাথায় মারা গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আসলে এই ধরনের ঘটনাগুলো তো আসলে মানুষ ইচ্ছা করে না, তাই না? ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু অনিচ্ছাকৃতভাবে হত্যার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড নয়। ইসলামী শরীয়তেও কিন্তু অনিচ্ছাকৃতভাবে হত্যার শাস্তি মৃত্যুদণ্ড হয় না। এখন মানুষরা তো জিনকে দেখে না, যার কারণে অনেক সময় নিজেদের ভুলের খেসারত দিতে হয় এইভাবে। আর এমন কিছু ঘটনা ঘটে যায় যার প্রেক্ষাপটে মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে যায়। আবার দেখা যায় এমন কোনো ঘটনা ঘটেছে, এর থেকেও মারাত্মক কোনো ঘটনা ঘটেছে অনেকভাবে। হ্যালো বন্ধুরা, এখন আপনাদের জন্য রয়েছে আরও একটি ভয়ানক ঘটনা। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি পাবনা জেলার সুজানগরের
কোটদুলিয়া গ্রাম থেকে আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এর আগেও তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, নতুন করে আরো একটি ঘটনা পাঠিয়েছেন। তাকে শেষ পর্যন্ত আমাদের সাথে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি তার ঘটনা পাঠানোর জন্য। তো যে ঘটনাটি তিনি পাঠিয়েছেন, এই ঘটনাটি তিনি তার নিজ কাকা মোহাম্মদ কাশেম শেখের কাছ থেকে সংগ্রহ করেছেন। আর এই মোহাম্মদ কাশেম শেখ তার মেজ কাকা। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বাবা, তার নাম হচ্ছে মরহুম আবুল কালাম আজাদ, তো মানে তিনি এবং তার দুই কাকা যারা তার বাবা থেকে বয়সে ছোট আর কি, তো এরকম তিনজনই এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তো ঘটনার সময়কাল 1993 কি 95 সাল, এরকম একটি সময় আর কি। তখন ওই কাকাদের বয়স হবে 16 থেকে 20-এর মধ্যে বা কম বেশি এরকমটা আর কি। আর এই ঘটনাটি মূলত মানে যার কারণে ঘটেছিল তিনি তারই নিজ দাদা, মানে আব্দুর রাজ্জাক ভাইয়ের নিজ দাদা, তার নাম মরহুম ইমান আলী। ওনার দাদা মরহুম ইমান আলী এবং ওনার বাবা মরহুম আবুল কালাম আজাদ দুজনই মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। মূলত ওনার দাদা মরহুম ইমান আলী তিনি একজন পরহেজগার এবং দিনদার ব্যক্তি ছিলেন। তিনি অনেক কিছু জানতেন। তিনি এলাকার অনেক সমস্যা, বিশেষ করে প্যারানরমাল সমস্যা, জিন, ভূত, প্রেত, এই টাইপের অনেক চিকিৎসা করেছেন। আর এই কারণে উনি ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিও ছিলেন বটে। সবার মুখে তার নাম থাকতো। যে কোনো সমস্যাগুলোতে, স্পেশালি প্যারানরমাল সমস্যাগুলোতে সবাই ওনার কাছে ছুটে যেত এবং আল্লাহর রহমতে উপকারও পেত। আর এখন যে ঘটনাটি মূলত আমি বলবো, এই ঘটনাটির সাথে বেশ কিছু বিষয় মিল রয়েছে, কিন্তু বেশ কয়েকটা অদ্ভুত ব্যাপারও রয়েছে। প্রথমে আসি ওই বাড়ির ভয়ানক কিছু ব্যাপারে। কথিত আছে ওই বাড়িতে নাকি খুবই শক্তিশালী একটি জিনের আস্তানা রয়েছে, মারাত্মক তার প্রভাব। অনেক বড় বড় অলি বুজুর্গরা এসেছে, কিন্তু তার প্রভাব তেমন একটা খর্ব করতে পারেনি। মূলত তার প্রভাব কয়েকটি ঘটনার মাধ্যমে বাড়ির লোকজন জানতে পারে, শুরুতে বুঝতে পারেনি। সেটি হলো, গ্রামের মানুষ সবাই বা গেরস্থ বাড়ির হওয়ার কারণে বেশ কিছু গরু তাদের ছিল, মানে গোয়াল ভরা গরু বলতে যেটা বোঝায় আর কি। আর রেগুলার গরুর থেকে বাছুর হতো, এই জন্য দেখা যেত যে বেশ অনেক গরুই হয়ে যেত। আর This file is downloaded from boothmedia.com. ওনারা মোটামুটি গরুর একটা নির্দিষ্ট সময় পর পর বিক্রি করতেন, তো মানে বছর ভরে বিক্রি করতেন না, নির্দিষ্ট সময় কোরবানির সময় বা এই সময়গুলোতে বিক্রি করতেন। আর গরু থেকে দুধও হতো, আর বিভিন্ন কাজেও লাগতো গরুগুলো। তো যাই হোক, হঠাৎ করে একটি ভয়ানক ব্যাপার দেখা গেল। এক রাতে গোয়াল ঘরে, ওই গোয়াল ঘরের মধ্যে যে গরুটি সবচেয়ে জোয়ান তাগড়া আর কি, হঠাৎ করে গরুর আওয়াজ শোনা যায়, প্রচন্ড এক চিৎকার। তো চিৎকার শুনে বাড়ির সকলের ঘুম ভেঙে যায়। তো গিয়ে দেখে যে, শুরুতে যেটা বলছিলাম, যে ওই গোয়াল ঘরের মধ্যে সবচেয়ে জোয়ান তাগড়া যে গরুটা, এই গরুটি মৃত অবস্থায় পড়ে আছে।
এবং তার মৃত্যুর কারণ যেটা তারা দেখতে পায় সেটি দেখে তারা নিজেরাও খুব ভয় পায়। তারা দেখে গরুর ঘাড়ের কাছে ভয়ানক একটি ক্ষত, এবং এই ক্ষতটি মনে হচ্ছে যে একটি মোটা বাঁশের সামনের অংশ চোখা করে প্রচন্ড শক্তি দিয়ে যদি ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, এই পাশ থেকে ও পাশ দিয়ে বের করে ফেলা হয়, তাহলে মধ্যবর্তী জায়গায় যেরকম একটা গর্ত সৃষ্টি হয়ে যায়, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে গর্ত, এই পাশ থেকে ও পাশ ফাঁকা হয়ে গেছে, এমন গর্ত হয়ে গেছে। হঠাৎ করে কে এরকম নির্দয় ভাবে এই গরুটিকে হত্যা করলো তারা বুঝতে পারে না। আশেপাশের কোন শত্রু তো এইভাবে হত্যা করার কথা নয়, আর তাছাড়া তাদের ওইরকম কোনো শত্রুও ছিল না যে সেই শত্রু গরুর উপর হামলা করে এরকম কোনো ক্ষতি করবে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো, যদি কোনো মানুষ ঢুকতো তাহলে একসাথে বেশ কিছু গরু চিৎকার চেঁচামেচি করত। শুধু একটা গরুরই হঠাৎ করেই উচ্চ শব্দ শুনেছিল, অন্য গরুগুলোর কোনো শব্দ নেই। এটি নিশ্চয়ই স্বাভাবিক কোনো ব্যাপার ছিল না। তো এই ঘটনা একবার যে ঘটেছে তা নয়, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বেশ কয়েকবার ঘটেছে। এছাড়াও গভীর রাতে বাড়ির সকলে যখন ঘুমিয়ে যেত, তখন ঘরের চালে মনে হচ্ছে শত শত ইট খোয়া এগুলো পড়ছে। যখন ঘর থেকে সবাই বের হয়, দেখে না তো ঘরের চালের উপর কোনো ইট খোয়া কিছু নেই। তখন এই আব্দুল রাজ্জাক ভাইয়ের যিনি দাদা, তার নাম হচ্ছে মরহুম ইমান আলী, উনি আবার বলতেন, এই কে তোরা, সাহস থাকিস সাহস থাকে তো সামনে এসে দেখা দে, এভাবে কেন বিরক্ত করিস, এভাবে কেন ক্ষতি করিস। তখন আর কিছু দেখতো না, তবে মাঝে মাঝে অট্টহাসির শব্দ শোনা যেত, কিন্তু সেই শব্দটা সবাই শুনতে পেত না। তো যাই হোক, একবার এক পরিচিত আল্লাহওয়ালা ব্যক্তিকে বাড়িতে ডেকে নিয়ে আসেন তার দাদার পরিচিত। তো ওই ব্যক্তি অনেক কিছু জানতেন। তো তিনি ওই বাড়িতে আসার পর একটি বড় আয়না আনতে বলেন এবং এক গ্লাস পানি আনতে বলেন। এগুলো এনে দেওয়ার পর তিনি কোরআনের কিছু আয়াত করে আয়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহরিয়ার আলম। ওনার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার মিশন এলাকায়। তখন তো দাদু বলেন, এই ঘটনাটা মূলত ঘটেছিল 2022 সালের ডিসেম্বর মাসে। 1993 ওই সময় কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলা চলছিল। এই খেলা নিয়েই ঘটনা ঘটেছিল। 1 লাখ টাকা চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনার দিনটি ছিল বাংলাদেশের সময় অনুযায়ী 10 ডিসেম্বর। ওই দিন রাতে সময় ব্রাজিলের খেলা ছিল। মরহুম তো ইমান আলী, ব্রাজিল এবং আর্জেন্টিনা তো দুটো গ্রুপ থাকেই সব সময়। 2 লাখ উনি যত টাকা দিতে চেয়েছিল। যারা খেলা দেখতে গিয়েছিল এই শাহরিয়ার আলিফের সাথে তার যে বন্ধু বান্ধবরা, এরা আবার অধিকাংশ ছিল হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো ব্রাজিল হেরে যাওয়ার কারণে ওরা মন খারাপ করে চলে আসে। এরপর যে খেলা ছিল, এই খেলা তাদের দেখার আগ্রহ ছিল না। এই কাজ হবে তো তার বাড়ির কাছে যে বন্ধু বান্ধবরা, ওরা তো সবাই চলে এসেছে এবং সে একা হয়ে গিয়েছে। আর অন্য বন্ধু বান্ধবরা যারা আছে, এদের বাড়ি আবার অন্য পাড়ায়, অন্য এলাকায়। এবং যে কাজ করতে যাবে খেলা দেখছে শাহরিয়ার আলী, অনেক বড় ধরনের। তো খেলা দেখতে দেখতে পাশের এক বন্ধুর সাথে গল্প করছে। তখন সেই বন্ধু বলছে, তোমাদের বাসার যে রাস্তাটা, ওটা কিন্তু রাতের বেলা
খুব একটা তাকে ভালো না। নিয়ে আসা হয় এবং তিনি আসার তার পর ওই বন্ধুর চাচা নাকি রাতের বলেন বেলা ওদিক দিয়ে যাওয়ার যে সময় প্যারানরমাল দুদিন কিছু পর উপস্থিতি টের পেয়েছিলেন। অমাবস্যা, তো এই আলিফ তো বিষয়টা আর এই হেসে উড়িয়ে দেয়। অমাবস্যার রাতে যদি একটা কাজ আর করতে পারে, খেলা শেষ হতে হতে তাহলে রাত প্রায় 2:30টা এই বেজে যায়। জিনকে এখান থেকে ওরা তাড়ানো একটা সম্ভব সাইকেল না ছিল, হলেও তো সাইকেল এর নিয়ে প্রভাব অনেকটা বাড়ির উদ্দেশ্যে কমানো রওনা দেওয়ার যাবে। সময় সেই বন্ধুটি আবারও তাকে সাবধান করে দেয় যে ওই কিন্তু রাস্তা দিয়ে ওকে না তাড়ানো গিয়ে যাবে রাতটা না। যেন ওই বন্ধুর বাড়িতে কাটিয়ে দেয় তখন এই আলিফ। ওই কিন্তু হুজুর বলেন, আলিফ তার ওনার কথা দাদাকে হেসে উড়িয়ে দেয় আর বলে যে দাদাকে আমি চলে যেতে পারবো, কোনো সমস্যা নেই। তোমাকে একটা কাজ করতে বলার হবে। পেছনে কারণও ছিল, কারণ হচ্ছে এর একটু আগেও বড় বহুবার এই গজার আলিফ ওই মাছ রাস্তা নিয়ে দিয়ে আসতে হবে। গিয়েছে। ওই যে গভীর রাতে না হলেও যে 10টা-11টার দিকে তো গিয়েছে ওই দিন অনেকবার। কখনো কোনো কিছু কিন্তু মনে কিনে হয়নি আনবা। প্যারানরমাল কোনো বিষয়ের উপস্থিতি। আর তো যাই হোক, ওটাকে ওনার বন্ধু থেকে কলা বিদায় পাতায় নেওয়ার সময় পেঁচিয়ে একা একা ওই বন্ধু বাড়ির আবারও পেছনে তাকে যে বলে দেয় যে পথ পেছন রয়েছে, থেকে ডাক দিলে এই পথের পেছনে যেন না তাকায়, একটা জায়গায় কবরস্থান রয়েছে, উত্তরও যেন না ওই নেয়। কবরস্থানের সামনে এটি রেখে ডাক দিলে তো মানুষ উত্তর নেয়, এরকম দাদু উত্তর নেওয়া বলে যাবে যে না। হ্যাঁ আমি এটা পারবো। বাজার রেখে আসো। থেকে এই আলিফদের বাড়িতে উনি কিন্তু যেতে প্রায় এমনিতেই তো 10 মিনিট সাহসী সময় ছিলেন, লাগে। কারণ উনি তো জিন রাস্তায় কিছু দূর পর পর এগুলো ঘর বাড়ি আছে, treatment উনি করতেন। ঘর বাড়িতে আলো জ্বলে, তাই তেমন কোনো ভয় উনি ছিল না মনে তার। ঠিকই তো সত্যি সে যথারীতি সাইকেল নিয়ে রওনা দেয়, করে আবার সহি আর সালামতে বাড়িতে তার হাতে ফেরত কিন্তু আসেন। তার মোবাইলের ফ্ল্যাশ লাইট কোনো চালানো ছিল। সমস্যাই হয়নি রাস্তায়। এই রাস্তায় উনি সবসময় যাওয়ার সময় ছোট কিছু বড় সব দেখেননি, ধরনের যানবাহন চলাচল ফেরত করে, আসার সময় কিছু কিন্তু দেখেননি, মানে একদম যখন গভীর স্বাভাবিক। রাত হওয়াতে একটা কুকুরও প্রিন্সেস ছিল না আপনারা কিন্তু রাস্তায়। ভাবতে আর পারেন শীতকাল যে হওয়াতে আচ্ছা, গজার মাছ যেই কলা পরিবেশ পাতায় পেঁচিয়ে আরো রেখে আসলো, থমথমে, এটা তো কোনো নির্জন, কুকুর আর বিড়াল রাস্তা ছিল সেখানে কুয়াশাচ্ছন্ন, গিয়ে খেয়ে আসতে পারে। কুয়াশা পড়েছে আর কি। কিন্তু তো আসলে এমন একটা ঘটনা এই ঘটেছিল আলিফ একাই যেটা সাইকেল ওই চালিয়ে গ্রামের যাচ্ছে, মানুষের চারদিকে শুনশান আজও নীরবতা। মুখে হয়েছে। মনে হচ্ছিল এই কুয়াশার সেটি মধ্য হলো দিয়ে সে এক অন্য জগতে প্রবেশ করছে। ভোরবেলা মানে ফজরের পর একটু একটু করে আগাচ্ছে, ওই জায়গাতে মনে হচ্ছে কয়েকজন ভিন্ন জগতের যান দেখার জন্য। সেই দরজা দিয়ে তখন সে দেখেন এগিয়ে যাচ্ছে। ওই গজার মাছটির মাথা ওই সময় তার আশেপাশে মুখ কোনো নেই। আলো দেখতে পাচ্ছিল না, কুয়াশার চেহারাটা কারণে বিকৃত, পুরো থেতলে অন্ধকার যাওয়া। ছিল চারদিকে। একটি মোবাইলের আলো যতদূর মানে দেখা যায় বিড়ালের শুধু মাথার মতো। ততটুকুই সে দেখছিল। আর বিড়ালের মাথা ছোট হয়, এইভাবেই কিছুটা কিন্তু রাস্তা ওটা আসার আকারে পর আবার বেশ বড়। কেমন জানি তার একটু এবং মনে অস্বস্তি হচ্ছে লাগতে তাজা শুরু করে। রক্ত ঝরছে। মনে হচ্ছে শরীরটা কেমন জানি কিছুক্ষণ ভারী আগে ভারী কেউ হয়ে এই আসছে। সাথে অবস্থা সাইকেলটা পড়েছে বলে মনে হচ্ছে সাইকেলের উপর একাধিক ব্যক্তি বসে গজার আছে। মাছের মাথা আর ওজনের জন্য বিড়ালের মাথা কি সাইকেল এক? টানতে কষ্ট হচ্ছিল। হুবহু বিড়ালের শীতকাল মাথা। এমনটা অবশ্য আমার এমনিতেও গজার মনে হয় মাথার সাইকেল চালালে। কোনো আর চিহ্নই নেই। তখনও কিন্তু প্যারানরমাল এটা কোনো মাছের কিছুর যে কোনো বিষয় মাথা তার এটা মাথায় নিশ্চিত। আসেনি। কিন্তু এটি অন্য এভাবে কোনো কিছুর মাথা। ওনার মানে বাড়ির বডিটা গজার পাশে মাছের, ঠিক একটা আছে, মসজিদ মাথাটা রয়েছে, সেই অন্যরকম। মসজিদ পর্যন্ত আসে। কিন্তু অনেকেই দেখেছিলেন সেটি। বাড়ি মূলত রাস্তার সাথেই, তো যাই হোক, আর তার পাশে একটা মসজিদ। সবাই মসজিদের ধরা এক তো দূরের কথা, সাইডে সবাই চার ভয় পাঁচটি পেয়ে কবর সাথে সাথে রয়েছে। যার যার বাড়ি চলে যায়। ওনাদের বাড়িতে ঢুকতে হলে প্রথমে মসজিদটি পড়ে, মসজিদটি পার করে ওই তারপর রাতে ঢুকতে হয়। রাস্তা থেকে মসজিদের রাতে দিকে যাওয়ার সময় যেটি হয়েছিল, ছোট একটি ঢালু টাইপের রাস্তা মাছটি তো আছে, দেখে এসেছিলেন। ওটা দিয়ে উঠতে হয়। ওই রাতে যখন ওই তো দাদা বাড়িতে মসজিদের ফেরত আসে, রাস্তার ঢালু দিয়ে ওঠার সময় খুবই মানে আলিফ দেখেন ভয়ানক ঝড়ে যে 5 থেকে 7 জন লোক একটি কবরকে ঘিরে ঝড় দাঁড়িয়ে হওয়া আছে। শুরু হয়েছে। মসজিদের যে খুবই টিম ঝড়। টিম আলো ছিল, বারান্দার যে মর্মর লাইটটা জ্বলছিল, আওয়াজ, সেই আলোতে তাদেরকে শিয়ালের ডাক, পরিষ্কার দেখা কুকুরের যাচ্ছিল। আর্তনাদ, আর তারা সকলেই এগুলো continue সাদা চলছে। জুব্বা টাইপের কিছু একটা পরা ছিল। মানুষগুলোকে দেখে মৃদু এক কান্নার আওয়াজ সেকেন্ডের শোনা জন্য যাচ্ছে। এই আলিফের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আজানের কিন্তু আগে পরক্ষণেই সব ঠিক হয়ে গেছে। সে দেখে যে সেখানে তার পরিচিত একজন দাঁড়িয়ে যাই হোক, আছে, আর তাকে ওনারা এরপরে সবাই যেটি মোহাম্মদ হয় দাদু সেটি বলে হলো ডাকেন। যে একসময় তিনি এই মসজিদের ইমাম ছিলেন, এখনো মাঝে মাঝে এই নামাজ পড়ান। সমস্যা তো ওনাকে কিন্তু দেখে আলিফ সমাধান কিছুটা আসলে সাহস পায়। ওইভাবে হয় না। তাই সাহস করে এই সমস্যার ওদিকে সমাধান যায় এবং ওইভাবে ওনার পাশে হয়ও গিয়ে না। দাঁড়ায়। তবে ওখানে কিছুটা সকলকে দেখে মনে হচ্ছিল তারা কবর জিয়ারত মানে করছে। আগের মতো অতটা তো প্রকোপ মোহাম্মদ না দাদু হলেও কিছুটা। এই আলিফকে জিজ্ঞেস কিন্তু করলেন, কেন যে ওই গজার মাছের আপনি মাথার ওই অবস্থা এত রাতে হয়েছিল, এখানে কি কেউ করছেন? কিছু বলতে পারে না। এরপর আরো একজন এই বুজুর্গ মোহাম্মদ ব্যক্তির কাছে দাদুর যান। মুখে আপনি তিনি ডাক শুনে সবকিছু এই শোনেন, আলিফ তো সবকিছু খুবই অবাক বুঝেন, হয়েছে, কারণ বোঝার পর জন্মের পর থেকেই তিনি উনি এই দাদাকে আলিফকে বলেন তুই করে ডাকে। যে পূর্ববর্তী বলে যারা সম্বোধন বলেছিলেন যে ওকে তারপরেও আসলে কিছু না সরানো ভেবে যাবে না। আলিফ বলে, এই খেলা কথাটাই দেখতে ঠিক। গিয়েছিলাম আর ওকে দাদু, সরানোটা মাত্র ঠিকও আসলাম। হবে না।
তো আপনারা এত রাতে এখানে কি করছেন? সরাতে গেলে আরো অনেক ক্ষতি হবে। তখন মোহাম্মদ দাদু জবাব দেন, কবর জিয়ারত করছি। তবে আপনারা এখানে না থাকাই উত্তম, এখন যতটুকু বাড়ি চলে যান। ক্ষমতা আছে আমি চেষ্টা করছি। তখন আলিফ আবার উত্তরে বলে, তোমাদের উপর দাদু সেই আপনি আমাকে ক্ষমতাটা আপনি আপনি করে প্রয়োগ না ডাকছেন কেন? করে। আর আমি কেন চলে যাব? আমিও কবর এই জিয়ারত কথা করব বলে আপনার সাথে। উনি একটি চিঠি আমি একটু সওয়াব পাই। বা একটা তাবিজ বা তখন এরকম কিছু একটা লেখেন আর কি। এই মোহাম্মদ দাদু কিছুটা এবং রাগান্বিত হন এবং তিনি একটু বলেন যে ভয়াত্ম এটি স্বরে জবাব দেন, ঘরের আপনি একটি তাড়াতাড়ি জায়গায় এখান থেকে রেখে চলে যান। যান, আর কিছু না দরকার হলে ইনারা রেগে গেলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যেতে অদ্ভুত পারে। ব্যাপার, এত কিছু করার পরেও তখন সমস্যার এই সমাধান আলী বাবা হচ্ছিল না। উত্তরে বলেন, কিন্তু উনি একটি হাতে এনারা লেখা কারা? একটা কিছু উনি দিলেন, সেটি ঘরে আর রেখে আমি দিয়েছে। আপনার সেটা সাথে পরবর্তীতে একবারই বাসায় যাই কবর জিয়ারত বাতাসে করে। উড়ে বা কোনো কারণে মোহাম্মদ ঝড়ে দাদু কোথায় তখন চলে চুপ গেছে হয়ে তার যান। কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু আর এতক্ষণ এরপর এই আলী থেকে মোহাম্মদ দাদুর সাথে ওই কথা বললেও বাড়িটার বাকিরা কোনো কিন্তু চুপ সমস্যা করেছিল, ছিল না। তাদের চেহারাটাও ভালো করে দেখতে পাই। এখন পর্যন্ত কোনো আর সমস্যা নেই। এতক্ষণে আলিফের হুঁশ ফেরে। তবে সেই এবারে একই সকলে দেখছে। জানে কোথায় যে ওই মোহাম্মদ দাদু? ভয়ানক কোথায় বাকি জিনের লোকজন? সর্দার আশেপাশে তো একটি এটি কাকপক্ষীও এখনো নেই। বাড়িতে আছে। হঠাৎ করে সবাই যে উধাও হয়ে যায়। ওই বুজুর্গ ব্যক্তি কি একটা অবস্থা! একটি প্রচন্ড লেখা রকমের ভয় নির্দেশনার পেয়ে কারণে ভয়ে জিনটি আতঙ্কে তার তো জ্ঞান হারানোর আজ মতো অবস্থা। পর্যন্ত ওনার সাথে কি ঘটতে চলেছে এটা সে হয়তো সমস্যার স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রিয় listeners, তাড়াতাড়ি এখান করে থেকে সে কিন্তু সাইকেলটি নিয়ে বাড়ির বিষয় দিকে যেতে থাকে। আমার বাড়িতে একদম কাছে চলে হচ্ছে এসেছিল। যে তো এই আলিফের বাড়ির সামনে একটি বড় আল্লাহওয়ালা কাঁঠাল গাছ ব্যক্তি আছে। সরাসরি কোনো কাঁঠাল গাছের কাছাকাছি আসার পর তাবিজ কোনো বা এক কারণে ঝাড়ফুঁক না দিয়ে তার নজর কাঁঠাল গাছের দিকে অনেক যায়। সময় আমরা দেখেছি, এর আগে কাঁঠাল বেশ গাছের কিছু দিকে ঘটনা আমরা তাকিয়ে বলেছি যে ছোট্ট সে একটি যেটা চিরকুট দেখতে পায়, রেখে দিয়েছেন। তা দেখে সে মারাত্মক ভয় এই পায়। চিরকুটের ভাষা আসলে কি বা কি তার নির্দেশনা ছিল বাইরের যে লাইটের হয়তো বা কিছুটা স্বাভাবিক, আলো সেখানে পড়ছিল, সেই sense আলোতে সে থেকে, দেখতে পায় মাটি থেকে আমরা মোটামুটি বুঝতে 10 থেকে পারি না। 15 ফুট উপরে বা একটা মোটা ডালে একটা ওই অবয়ব সময় বসে যারা আছে। মানুষ ছিলেন তারা হয়তো বা সেটা পরনে তার করতে সেই সাদা পারেননি জুব্বা বা আর পুরো বিভৎস বুঝতে চেহারা, পারেননি। মনে হচ্ছে কিন্তু যার মুখটা বোঝার আগুনের দরকার সে ঝলসানো। কিন্তু বুঝেছে। সে তার মানে খিলখিল করে হেসে ওঠে আর বলে, কিরে বুঝতে তোকে পারছেন যে বারবার মানা করলাম ওখান থেকে ওই চলে যাওয়ার সময় কথা শুনলি না কেন? মানে আজ থেকে আমাদেরকে কত বিরক্ত বছর? করলি কেন? হয়তো খুব বেশি বছর আগেও তো না। এটা দেখে আর ওই এটা সময় শুনে তো যেই এই আলিফ তো ভয়ে আল্লাহওয়ালা চিৎকার দিয়ে ব্যক্তিরা ওঠে আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমাদের মধ্যে ছিল, পরের দিন দুপুর বেলা তার জ্ঞান তাদের ফেরে। আমল আখলাক জ্ঞান ফেরার আসলে পর এই পর্যায়ে শরীরে ছিল প্রচন্ড ব্যথা যে কোনো অনুভব ধরনের করেছে। কোনো রুকিয়া বা আর তাবিজ জ্ঞান ফেরার পর কবজ বাসার ছাড়াই সবাইকে এই ঘটনাটা খুলে বলে। সব জানার পর হ্যালো বন্ধুরা, এখন পরিবারের রয়েছে আপনাদের লোকেরা জন্য তাকে তো অনেক একটি বকাঝকা ভয়ানক করে। স্পেশাল ঘটনা শেষ আর পর্যন্ত এই আলিফের সাথে তার এক হুজুর চাচাতো ভাইও থাকে। সে দোয়া কালাম করে তার শরীর বন্ধ সে করে ছিল দেয়। অত্র আর ব্যথার জয়কা ওষুধ খেয়ে ইউনিয়নের বিকালে অন্যতম আসরের নামাজ সেরা পড়তে যায়। মাছ শিকারী। নামাজ শেষে মোহাম্মদ দাদুকে সে দেখে এবং যদিও মোহাম্মদ সে তখন দাদুকে সব স্কুল জানানোর ছাত্র, পর কিন্তু মোহাম্মদ দাদু জানায় ইতিমধ্যেই যে হয়তো তার মাছ রূপ ধরে ধরার কালকে ভালো রাতে নামডাক ছড়িয়ে কয়েকটি পড়ে। জিন কবর তবে সে জিয়ারত করতে মাছ এসেছিল, তার ধরে মধ্যে তার কিন্তু রূপে হাত আসা একটা জাল জিন বা ছিল। বড়শি দিয়ে নয়। তার তো এত রাত্রে এখানে আসার কথা না। পানির নিচে হাত দিয়ে আর নিশ্চয়ই এই আলিফ ওখানে গিয়ে তাদেরকে বারবার আইর মাছ সহ বিরক্ত নানা করছিল। এই ধরনের কারণে মাছ সে প্রথমে তো না করেছিল, তারপর সে যাবে না। যদিও আর বারবার এলাকায় প্রশ্ন বিল করার বা কারণে এরা খুব পুকুরের বিরক্ত অভাব হয়েছে, ছিল এই না। জন্য ভয় দেখিয়েছে। খুব যে বেশি মূল মাছ ক্ষতির উদ্দেশ্যে ধরাটা দেখিয়েছে হতো বিষয়টা এমন বাড়ি নয়। থেকে একটু দূরে যাই হোক, একটা এই ছোট্ট বিষয়টি নদী। নিয়ে আলিফ আর তেমন কিছু নদীটির ভাবে না। নাম ভাটিশ্বরী এরপর থেকে তার সাথে আরো কিছু ভয়ানক ঘটনা ভাটিশ্বরী ঘটতে শুরু নদী করে। নিয়ে একটি কথা ওই প্রচলিত ঘটনার আছে এক এলাকায়। সপ্তাহ পেরিয়ে যায় অনেকদিন আগে আর সেও ঘটনাটি প্রায় এই ভুলতেও নদী ছিল বসেছিল। স্রোতস্বিনী। আর আর্জেন্টিনার অনেক ফাইনাল পানি খেলা আর যেটা স্রোত ছিল 17 এই ডিসেম্বর 2022 সালে একবার ছিল আর এই কি। নদীর পাড়ে তো বসে কাজ করছিলেন সেদিন এক লোক। সে তো আবারও খেলা দেখতে স্ত্রী গিয়েছে। তার জন্য বাড়ি থেকে এবার কিন্তু খাবার তার নিয়ে সকল আসলো বন্ধুরা নদীর একসাথেই পাড়ে। ছিল তার। তখন নদীতে চলছিল আর নৌকা বাইচ। যেহেতু বন্ধু বান্ধবরা একসাথে আছে, এখন তো আর ভয় লাগার কথা না, তাই না? একটু তো তাড়াহুড়ো খেলা করেই শেষ হতে বাড়ি হতে থেকে বেশ বের রাত হয়। হয়ে যায়। তাই সবাই খাবারের মিলে কোনো একটা একসাথে জিনিস আসছে রাস্তা সাধারণত দিয়ে, ভুলে যায়। আর গল্প করছে। এই নিয়ে মনে তর্ক কিন্তু হয় কারোর কোনো স্বামী ভয় স্ত্রীর ভীতি মধ্যে। নেই। লোকটি এক একটি সময় বাইকের বাকি সব নৌকার বন্ধুরা মধ্যে যে যার বাড়িতে চলে মহিলাটিকে যায়। জোর করে উঠিয়ে দেয় আর আর বাকি বলে, থাকে কখনো শুধু ফিরে এই না আসতে। আলিফ আর তার সেই মহিলা চাচাতো নাকি ভাই তখন রিফাত। জোরে জোরে বলেছিল যে আর নদী রিফাতের আর নৌকা বাড়ি বাইচের আর কারণে তার বাড়ি আজকে পাশাপাশি তার ছিল। এমন হলো সেই তো নদী একদিন মরে যাবে। যে কারণেই মোটামুটি কোনো বাইক একসাথেই কোনো তারা নৌকাও সবসময় চলবে থাকেন না আর কি। এখন সত্যি তো তাই, একটা সময় নদী প্রায় মরেই তার গেছে। বাড়ির সামনে আরে তো খুব এসে অল্প। গিয়েছে। হাঁটু এদিকে বাড়ির কিংবা দক্ষিণ বড়দের দিকে ছিল কোমর দুটি পানি। কবর আর উত্তর দিকে ছিল সেই সেই নদীতে মসজিদ। কবর দুটি ছিল হাত সেই দিয়েই রাস্তার মাছ ধরেন একদম পাশেই। সেই মোবারক।
রাস্তা দিয়ে যাওয়ার নদীটির সময় পাশেই কবরটি দেখা মোশাররফ যেত। ভাইয়ের ফুপুর বাড়ি। তো ওই কবরের এটি পাশে বড় যাওয়ার বাড়ি সময় নামে হঠাৎ একটি পরিচিত। কান্নার এটি আওয়াজ এককালে হিন্দু ভেসে বাড়ি আসে। ছিল। দেশভাগের কান্নার পর আওয়াজটি ছিল স্থানীয় পুরুষ হিন্দুরা এই এবং জমি ও মহিলা বাড়ি কণ্ঠের বিক্রি করে mix। ভারতে চলে যান। কান্নার সেই আওয়াজটি বাড়ির শুনে পাশেই এরা একটি দুজনে তো শ্মশানও ভয়ানক ছিল। রকমের ভয় পায়। যদিও এটি এখন দৌড়ে পরিত্যক্ত। তারা বাড়িতে ঢুকে নদী যায়। থেকে মাছ ধরার পর ওই দিন মোশাররফ রাতে ভাইয়ের ঘটে বন্ধু আরো একটি মোবারক ভয়ানক ঘটনা। এই বড় ওই বাড়ির পাশ কবর দুটি দিয়েই ছিল তো হেঁটে ঠিক বাড়িতে যেতেন। এই আলিফ যেই ঘরে থাকতো সেই ঘরের ফসলের পাশে, জমি, পাট, আর ভুট্টা সে যে সহ ঘরে অনেক থাকতো ওই ধরনেরই ঘরটিকে বলা হতো ফসল ফলে দক্ষিণ সেখানে। ঘর, যেটা পাট ওনাদের কিংবা বাড়ির একদম ভুট্টার শেষ সিজনে ঘর। রাস্তার দুই ধারে আর উঁচু হয়ে যায় ফসলের ওনাদের গাছগুলো। যে বাড়িটা ওটা ফলে ঢালু মাঝের উপরে, রাস্তা আর ঢালু কিন্তু থেকে নিচে নেমে দেখাই দেখা তখন যেত দুষ্কর হয়ে এই যায়। কবর দুটি। তো তেমনি ওনার একদিন সাথে তো মাছ ওনার ধরে চাচাতো ভাই বাড়িতে যাওয়ার পথে ঘুমাতো। অচেনা লোক সেদিন মোবারকের রাত্রে সামনে বাড়িতে এসে দাঁড়ায়। এসেই উনি তো বলে, ঘুমিয়ে পড়েছেন। অনেক তো মাছ ধরেছি, প্রায় কিছু 3:30 মাছ আমাকে দিয়ে যা। ওনার ঘুম ভেঙে যায়, আমিও কিছু মাছ খাই। আর ঘুম ভেঙে যায় ওনার লোকটা ঘরের কিন্তু দরজা একদম খোলার স্বাভাবিক শব্দে। মানুষের মতোই দেখতে। দরজায় তবে অনেক জোরে অপরিচিত। লাথি দিলে যেমন শব্দ হয়, গ্রামের ঠিক মানুষ- তেমন শব্দে ঘুম ভাঙে। এই গ্রামের মনে মানুষ হলো কিন্তু কেউ লাথি দিয়ে দরজা এলাকার খুলে ফেলেছে। সবাইকেই প্রায় চেনে। তখন কিন্তু শীতকাল, এই লোককে মোবারক ঝড়ের চিনতে পারছে না। বাতাসে কিন্তু দরজা খোলার উনি কোনো লোকটিকে প্রশ্নই আসে না। বলেন যে আমি কেন আপনাকে মাছ আলিফ দেব? তো অনেক বেশি ভয় পেয়েছে। লোকটি তাকে এত জোর ভয় করতে পেয়েছে যে চায়, গিয়ে দরজাটা কিন্তু যে বন্ধ করবে এই সাহস সে ছিল না তার প্রায় মধ্যে। কান্নার অন্যদিকে তার চাচাতো ভাই দিব্যি ঘুমাচ্ছে। মতো অবস্থায় চলে যায়। এর মধ্যে লোকটি ঘটে জোর করে আরো তার কাছ একটি থেকে মাছ ভয়ানক নিয়ে ঘটনা। নিল। এদিকে ঘরের পাশে মোবারকের সেই কান্না কবরের ভাব কাছ চলেছে, সে এক থেকে দৌড়ে বাড়িতে চলে যায়। ভেসে এসে আসে তার মাকে সব সেই কথা বলে। কান্নার আওয়াজ। তার মা আসলে বোঝেন না পুরুষ এবং মহিলা যে আসলে কেন এমনটা মিক্স হয়েছে। থাকে, ঠিক যেমন তোমার আওয়াজ শোনা মন্তব্য যায় হচ্ছে ঠিক তুই ছোট তেমন। মানুষ, মাছ ধরেছিস, একদিকে দরজা তুই খোলা অন্যকে থাকায় মাছ কেন পুরো দিবি? ঘরে না দিয়ে তখন ভালো করেছিস। কনকনে শীত মানে জেগে এমনটাই বসেছে। তার মা বলেছিল। স্বাভাবিক অন্যদিকে সেই চিন্তা থেকে কান্নার যেটা আওয়াজ। হয় আর কি। মনে হচ্ছে এখনই দরজা এভাবে দিয়ে মাঝে মাঝে কোন এক এই অশরীর লোকের ঢুকে সাথে পড়বে দেখা হয় মোবারক। আর গলা চেপে ধরবে। নদীতে মাছ ধরার এদিকে সময় ওরা বরং চাচাতো ভাইকে বড় সে বাড়ির ডাকাডাকি পাশ দিয়ে করছে। আসার সময় দেখা হয়। বলছে যে এই লোকটি ওঠ, মোবারকের দরজাটা কাছে বন্ধ মাছ করার চায়। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস? এমনকি মাঝে সে বলে মাঝে যে কই, অন্য সে তো কিছুই মানুষজনের শুনতে সামনে পাচ্ছে না। নাকি ধীরে ধীরে এসে তখন উপস্থিত তার হয়। চাচাতো ভাই উঠে মাছ গিয়ে চায়। দরজা বন্ধ করে দেয় এবং তার চাচাতো তো- ভাই বলে যে চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক আর দোয়া পড়। অন্য লোকটা খুব একটা তাকে দেখে সে না, কিন্তু কোনো আওয়াজ শোনেনি। কিন্তু ওদিকে আওয়াজ অন্য কিন্তু হয়েই লোকদের যাচ্ছিল। সামনেও নাকি 10 থেকে মোবারকের 15 সামনে মিনিট ওই পর লোকটা আওয়াজটি হাজির বন্ধ হয়। হয়ে যায়। কিন্তু সেই রাতে মোবারক তেমন কিছু কোনোদিনও ঘটেনি। মাছ দেয়নি ওই কিন্তু এরপর অপরিচিত থেকে লোককে। প্রায় প্রতিদিন রাত 3টা থেকে 3:30টার এভাবে মধ্যে কোনো এক একদিন কারণে এই আলিফের একটা ঘুম ঘটনা ভেঙে ঘটে। যেত। 2000 সময়টা ছিল আর 2010 1-2 কি মিনিট 11 পর সাল। থেকে সেই কান্নার আওয়াজ শুনতে বাড়ির পেত। কাজ করার জন্য আবার পাশের কিছুক্ষণ পর বাড়ির এটা বন্ধ হয়ে যেত। শামীমদের কিন্তু এক সেটা বড় তেঁতুল গাছ আলিফের কোনো কাটা ক্ষতি হয়। করতো না, যে তো কারণে তেঁতুল এই গাছ বিষয়টি তখন তার চাচাতো ভাই অপরিপক্ব। বাদে আর কাউকে যে সে তেঁতুল গাছের ওই সময় তেঁতুল জানায় হলো তখন অপরিপক্ব এইভাবে ছিল, প্রায় অনেক 1 তেঁতুল মাস ছিল চলতে তখন। থাকে। মানে একটা সময় সেই তখন কান্নার তেঁতুল আওয়াজ পাকার বন্ধ সময়টা হয়ে যায়। হয়নি। এরপর এই তেঁতুল খাওয়া এখন পর্যন্ত তার সাথে আর কোনো বাজারে ভয়ানক বিক্রির ঘটনা উপযোগী ঘটেনি। তখনও হয়নি আর কি। তো শাহরিয়ার আলিফ জানিয়েছেন ওই কবর দুটি নিয়ে বেশ কিছু ঘটনা আছে। তেঁতুলগুলো এসে পরবর্তীতে সময় করে উনি ঘটনাগুলো লিখে মোশাররফ আমাদেরকে ভাইদের পাঠাবেন। পরিবার, মোবারক ধন্যবাদ ভাইদের যে শাহরিয়ার পরিবার, আলিফ। এনারাও কিন্তু সবাই নিয়ে যায়। চমৎকার একটি ঘটনা সেদিন আমাদের সবার সাথে একই শেয়ার কথা, করেছেন। এই তেঁতুল দিয়ে উনি মাছ 10ম আর শ্রেণীতে টক পড়ছেন রান্না করে বলে খাবেন। আমাদেরকে জানিয়েছেন। আর তো সামনে মোবারক তার মাকে পরীক্ষা বলল, রয়েছে, দোয়া চেয়েছেন। আমাদের আমরা মাছ দোয়া কিনতে হবে করি না, স্কুল আল্লাহ থেকে সুবহানাহু এসে ওয়া আমি তাআলা মাছ ধরতে ভাটিশ্বরী আপনার নদীতে যাব। পরীক্ষায় ভরপুর নিজেই মাছ কামিয়াবি ধরে দান আনবো। করুক। আরো যারা পরীক্ষার্থী শুনে আছেন মোবারকের আমাদের বাবা লিসেনারদের বলেছিলেন, মধ্যে তোর মাছ ধরে আল্লাহ আনা লাগবে সকলকে না, কবুল করুক। সন্ধ্যায় আমি নিজেই বাজার প্রিয় থেকে listeners, মাছ কিনে আনবো। আশা করছি ঘটনাটি এরপর আপনাদের ভালো মোবারক চলে লেগেছে। যায় স্কুলে। শীতের রাতে চলাফেরা করার স্কুলে সময় এই টাইপের মোশাররফ ঘটনা ভাইকেও কিন্তু মাছ ঘটতেই পারে। ধরতে যাওয়ার কথা এই জন্য জানায় মোবারক। দোয়া পড়ে জানায় কিন্তু ভাটিশ্বরী সবসময় নদীতে হাত শরীর দিয়ে মাছ বন্ধ ধরে রাখতে আনতে হবে। আর যদি সবাই মোশাররফ যে ভাইয়ের সাথে যায় তবে হুজুর তাকেও জিনের মাছ দেবে মুখোমুখি সে। হবে বিষয়টা এমন নয়। মোবারকদের মতো জিনেরা প্রায় সবার স্বভাবতভাবে বাড়িতেই একটু আজ একগুঁয়ে তেঁতুল জেদি আছে প্রকৃতির। কিন্তু। তাদেরকে ওই যে কেউ সবাই বিরক্ত তেঁতুল করলে নিয়ে খুব এসেছে। রেগে যায়। তাই আরো আর অনেকেই রেগে মাছ গেলে ধরতে যাওয়ার তারা কথা ভয় শুনে দেখানোর চেষ্টা আগ্রহ করে। প্রকাশ করে। আর তারা স্কুল যদি থেকে ফিরে ভয় দেখানোর জলদি চেষ্টা করে, তারা পাঠিয়ে যদি নদীতে চিন্তা যাওয়ার করে এই ভয় প্রস্তুতি এরকম নেয় ভয় মোবারক। দেখালে কিছু হবে না, সাথে মোশাররফ ভাই আসলে বিষয়টা এরকম নয়। কারণ সবার সাহস তো একরকম নয়। মোশাররফ ভাইকে মানা অনেকে করে অনেক ভয়ানক ভয় পেয়েও ওনার মা বাবা কিছুই হয় না। কার কথা আবার চলে অনেক যান মোবারকের স্বাভাবিক সাথে। ভয় পেয়েও
মানুষ ধীরে ধীরে মারা তারা যেতে বড় পারে। বাড়ির রাস্তা জিনেরা পার হয়ে রাগ করে ভাগেশ্বরী টুকটাক নদীর ভয় অনেক সময় একটি দেখায়, বাঁকে এসে কিন্তু উপস্থিত হয়। বড় ধরনের কোনো ক্ষতির উদ্দেশ্যে তারা ভয় মোশাররফ দেখায় না, ভাই এমনও অনেকেই হয়, জানতেন কিন্তু যে বড় এখানে ধরনের ক্ষতি ভালো। কিন্তু হয়েই যেতে পারে। গ্রামের অনেকেরই গরু তো কিংবা যাই হোক, ছাগলকে এখানে ঘাস খাওয়ার প্রিয় জন্য listeners, আল্লাহ রেখে আসার আমাদেরকে পর হেফাজত করুন বিকেলে এই সেটিকে ধরনের ধার ঘটনা থেকে। ভটকানো আর অতি উৎসাহী হয়ে মৃত অবস্থায় আসলে পাওয়া যেত সব জায়গায় মাঝে যাওয়াটা মধ্যে। উচিত না। আর তাই রাতের গ্রামের বেলা এই ধরনের কোনো সবাই ঘটনা যদি আমাদের সাথে ঘটেই জানতেন যায়, জায়গাটির সম্পর্কে। যেমন এই শাহরিয়ার আলিফের সাথে মোশাররফ যেটা ভাই হয়েছিল, তাই মোবারককে যে বললেন, আমাদেরকে মোবারক কেউ অন্য একজন জায়গায় বলেছে মাছ যে ধরতে এখান চলো। থেকে চলে যান, কিন্তু মোবারক আমরা বললেন, এই দাঁড়িয়ে জায়গায় আছি, বেশি মাছ তার সাথে পাওয়া কথা যায়। বলছি, তাহলে তো বিরক্ত আমি হবেই পয়লা তারা, তাই না? এখান থেকেই তারা মাছ কবর ধরবো। জিয়ারত করছিল, পরে সেখানে গিয়ে অন্যদিকে তাদেরকে যাবো। বিরক্ত করা, এই জন্য এই কথা শুনে মোবারক ভাই তারা আর কোনো কথা লেগে বলেন না। গিয়েছিল। তা হাঁটু যাই সমান হোক, আল্লাহর পানি অশেষ রহমতে তিনি এই বিষয়টা থেকে মুক্তি পেয়েছেন, নেমে এটাই যায় শুকরিয়া মোবারক আলহামদুলিল্লাহ। আর মোশাররফ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব পাশাপাশি আমাদের এবারের গ্রামের আরো এপিসোডের 10-12 পরবর্তী জন বাচ্চা আরো একটি নামে নদীতে নতুন মাছ ধরতে। ঘটনায়। সবাই মিলে প্রিয় পা listeners, দিয়ে পানিকে কাদায় ঘোলা করার চেষ্টা করতে থাকে। পানি ঘোলা হয়ে গেলে পুঁটি মাছ সহ কিছু কিছু মাছ উপরে ভেসে ওঠে। এভাবে মোশাররফ ভাই অতি প্রিয় কিছু মাছ listeners, ধরতে দেখতে পারেন। দেখতে অপরদিকে আমরা মোবারক 5টি প্রায় ঘটনা কিন্তু টাকি শেয়ার ধরে করে ফেলেছি। মাছ ধরে। আর হঠাৎ একটি এখন টাকি মাছ এবারে নজরে আসে 83 নং তার। এপিসোডের শেষ ঘটনায় চলে এসেছি। কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এই লাদি মাছ ঘটনাটি বলা হয়। আমাদেরকে পাঠিয়েছেন টুটুল শেখ। মোবারক মোশাররফ ওনার ভাইকে বাড়ি বলেন যে তুই মেহেরপুর একটু জেলায়। খাড়া, আর আমি লাদি ঘটনাটি মাছটা ধরে ঘটেছিল যশোর জেলার তোরে কয়টা শার্শা মাছ উপজেলার দিই। এরকম আঞ্চলিক লক্ষণপুর ভাষায় ইউনিয়নের বলেছিলেন। একটি গ্রামে। শুনে মোশাররফ ভাই ও হাসি আর এটি একটি দেন। পুকুর কেন্দ্রিক ঘটনা ছিল। টাকি মাছটি কোনোভাবেই মোবারকের পুকুরটি হাতে যেহেতু আসছিল না। একজন প্রভাবশালী লোকের, একটু করে এই কারণে দূরে সরে ওই চলে- পুকুরের চলে- মালিকের চলে যাচ্ছিল। নামটি উনি উল্লেখ এবার করেন। এক সময় হাঁটু পানি থেকে মোবারক এটি 2022 কোমর সালের পানির দিকে আগস্ট নেমে যায়। মাসের ঘটনা, যার ঘটনা সেখানে গিয়ে উনি ছিলেন একটি এই টুটুল গর্তে ভাইয়ের ঢুকে যায় ওয়াইফের মাছটি। চাচাতো মোবারক ভাই। সেই গর্তে হাত ঢুকাতেই উনি মাছটি আরো দূরে সরে 17 চলে যায়। আগস্ট তো মোবারক তো 2022 হাত দিয়ে মাছ খ্রিস্টাব্দ ধরতে খুব তারিখে পটু। এ সবই বুঝতে মারা পারে। যান। ঘটনাটি ঘটে অনেকক্ষণ গেছে চেষ্টা একটি করার পর মাছের মোবারক ঘেরকে আবিষ্কার করে কেন্দ্র এই করে। গর্তের মুখ দুইটি। আর যিনি মারা একদিকে গিয়েছিলেন হাত তার নাম ঢুকালে ছিল আরেক পাশে রাশেদ। সরে যায় মাছটি। ফলে এই যে ঘের, দুই এই দিক ঘেরটি দিয়ে ছিল হাত ঢোকায় কয়েক ওই শত গর্তে। বিঘা জুড়ে। হঠাৎ কি যেন হয়ে যায়। ঘেরটি যে জমিতে মোশাররফ ভাই ছিল দেখেন তার কে যেন 3 মোবারককে সাইডে কিন্তু কোনো পানির গ্রাম নিচে ছিল টেনে না। নিচ্ছে। শত মনে শত হচ্ছে বিঘা যেন জুড়ে তাকে খালি নদীর মাঠ আর কাদায় মাঠ। টেনে নিচ্ছে। এই ঘেরটির একটি বদনাম ছিল যে ওইখানে কোনো পাহারাদার নাকি বেশি দিন থাকতো কোমর না। পানিতে গলা কিছুদিন কোমর কাজ পানিতে করতো, গলা সমান তলিয়ে আবার গিয়েছে। চলে যেত। তখন মোশাররফ ভাই কেন চিৎকার চাকরি দেন, ছেড়ে আশেপাশে দিত 10-12 জন তার বাচ্চা কারণও যারা মাছ ধরছেন কাউকে তারাও বলতো চলে না। আসেন। কেউ ঘেরটি টেনে নিয়ে ওই মোবারককে তুলতে এলাকাতে পারছে না। লোকমুখে অনেক চেষ্টা কথা করছে প্রচলিত সবাই মিলে, ছিল। কিন্তু মোবারককে তুলতেই যেহেতু পারছে কোনো না। লোক ওইখানে তখন বেশি দিন 10-12 থাকতো জন না, বাচ্চার চিৎকার এক শুনে পর্যায়ে এমন অবস্থা হয় যে আর কোনো লোকই পাওয়া যাচ্ছিল না ঘের পাহারা দেওয়ার জন্য। এগিয়ে আসেন। তাই বাইরে ওনারা এসে থেকে দেখেন লোক নিয়ে মোবারক এসে ইতিমধ্যে ঘের গলা পাহারা দেওয়ার পানিতে চিন্তা করে। ডুবে আছে, কিন্তু বুক পর্যন্ত তবুও পাহারাদাররা কাদায় গেড়ে ফেলেছে তাকে। 2-3 দিন সর্বোচ্চ, মোবারক এর বেশি দিন অজ্ঞান হয়ে গেছে থাকে না। ইতিমধ্যে। কিন্তু ঘের তো তারা পাহারা এবং দিতে হবে, বাচ্চাদের তাই না? সাথে মিলে অনেক কষ্টে টেনে তাই তুলে ঘেরের মোবারক। মালিক ভাবলেন টাকা যখন বাড়িয়ে মোবারককে দিয়ে উপরে নিশ্চয়ই তুলে লোক আনা পাওয়া হয়, যাবে। তখনও মনে হচ্ছিল কে আর যেন এই সুযোগটাই তাকে নেয় নদীতে টেনে নিয়ে যাচ্ছে। এই টুটুল ভাইয়ের উপস্থিত ওই প্রত্যেকে ভাই কিন্তু এটি এবং তার স্পষ্ট বুঝতে এক পেরেছে। বন্ধু। মুরব্বীর অবশ্য অন্য পাড়ার ছিল, ওই ভাইয়ের নাম তাই রাশেদ ভাই। বাচ্চাদের ওনারা চেনেন না। তো উনি এবং তারা ওনার বলেন এক যে বন্ধু তোমাদের দুইজন দুইজন মুরব্বীকে ডেকে নিয়ে আসো। গত তাড়াতাড়ি। 12 মুরব্বীর আগস্ট কাছে বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আমরা যেতে 2022 পারবো সাল না। থেকে গেলে মাছের এই ছেলেকে ঘের পানিতে পাহারা টেনে দেওয়া নিয়ে শুরু যাবে। করে, তখন যাতে পাশের মাছ রাস্তায় চুরি পাওয়া গেল না হয়ে মোশাররফ যায়, ভাইয়ের কিংবা এলাকায় শিয়াল বা অন্য উনি কোনো দৌড়ে এসে কিছু এসে মোবারককে মাছ দেখে বলেন, খেতে আরে না এরা পারে। তো এই জন্য কাইয়ুমের ছেলে। তারা ঘেরের 4 সাইড মোবারকের দিয়ে বাবার নাম যে ছিল রাস্তা আব্দুল ছিল সেই কাইয়ুম। রাস্তা দিয়ে সাইকেল জলদি চালিয়ে এবং টর্চ নিয়ে মোবারককে কাঁধে পাহারা করে দিচ্ছিল। এলাকায় নিয়ে আসেন উনি। বলে রাখা ভালো, সাথে আসেন ঘেরের মোশাররফ রাস্তার ভাই সহ 2 বাকি সাইড দিয়ে সব কিন্তু বিভিন্ন বাচ্চারা গাছ খবর লাগানো পেয়ে ছিল। ছুটে আসেন অন্য সব প্রথম দিন মুরব্বিরা। তারা যখন পাহারা দিচ্ছিল মোশাররফ তখন ভাইয়ের রাত আম্মা, 2টো কি 2:30 বাজে। আব্বা তো অনেক বকাঝকা ওই সময় করতে তারা থাকে। খেয়াল করে যে রাস্তার আর যে ঢাল মোবারকের মা তো পুকুরের দিকে বিলাপ নেমে করে গেছে, কান্নাকাটি শুরু করে সেই দেয়। ঢালের মোবারক উপর তখনও কিন্তু আধা অচেতন। খাওয়া মাছ পড়ে আছে অচেতন কয়েকটা। থাকলেও শরীর হঠাৎ কিন্তু খিঁচুনি দিয়ে মাছের উঠছিল। শরীরে কিন্তু তখনও তাকে তাজা রাখা হয় রক্ত গ্রামের লেগেছিল। মাদ্রাসা তারা তো দেখে সংলগ্ন পুরোই মাঠে, অবাক। যেটি মূলত তারপর গ্রামের ভাবে ঈদগাহ। হয়তোবা স্থানীয় শিয়াল বা অন্য কবিরাজ কোনো প্রাণী
এই কাজ করেছে। তখন যাচ্ছে এইভাবে তারা আবার টহল দেওয়া শুরু করে। মোবারকের মা বাবা যেন কিন্তু ছেলেকে বাঁচানোর চেষ্টা কয়েক গজ এগিয়ে গিয়ে দেখে সেই আদা খাওয়া মাছ আবারও পড়ে আছে। আমি দেখছি কি করা এবং সেই মাছ দিয়ে একইভাবে টাটকা রক্ত শুইয়ে রেখে শুরু মনে হচ্ছে এই মাত্র কোনো প্রাণী খেয়ে ওখান থেকে সরে পড়েছে, কিন্তু তার খাওয়া এখনো হয়নি। ঢোল বাদ্য বাজিয়ে গানটা এবারে তারা একই চিন্তা করে সামনে এগোতে থাকে যে কোনো শিয়াল বা অন্য কোনো কিছু এই কাজ করেছে এই মোশাররফ ভাই। কিন্তু আবার সামনে এগোতে দেখে একই ঘটনা। কিন্তু সেদিন এই কবিরাজ কি জন্য এইভাবে যদি মাছ মারা যেতে থাকে মোবারককে তাহলে তো তাদের চাকরি চলে যাবে। একবার মোবারককে তাই তারা সিদ্ধান্ত নেয় তারা দুজনে আলাদা আলাদা ভাবে টহল দেবে। যেমন সবাই এবং দেখছিল ওই সময় তারা আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে, একসাথে টহল দিচ্ছিল না। তেল এনে দিতে আনা হয় এইভাবে তারা প্রথম দিন টহল দেওয়া শেষ করে। পরে ফু দিলেন পরের দিন তারা এই তেল মুখে দেওয়া হয় আগের দিকে যখন টহল দিতে আসে তারা ভাবতে থাকে করলো গত রাতের ফিরে পেল যে ঘটনা, মানে মাছ খাওয়ার যে ঘটনা হয়ে পড়ছিল মোবারক। এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো ঝিলের মালিক তাদেরকে বকাঝকা কবিরাজ করবে। বলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তাদেরকে মালিক কিছুই না বলে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে মালিক বাড়িতে চলে যায়। কবিরাজি চিকিৎসার দরকার নেই, মালিক এমন ভাবে আচরণ করে যেন কিছুই হয়নি। তো শরীর একটু সুস্থ না হলে যাই হোক, পরবর্তীতে তাদের কবিরাজি দায়িত্ব কাজ বুঝে আছে, নিয়ে আগের এটা দিনের করা মতো যাবে। আলাদা আলাদা ভাবে টহল দেওয়া শুরু করে। ওকে রাত সুস্থ করে তোলে। 12টা কি 12:30 এমন কোনো একটা সময় সমস্যা হওয়ার কথা না। তারা তাদের সাথে বাসা সাথেই থেকে নিয়ে মোবারককে আসা কিশোরগঞ্জ খাবার সদর হসপিটালে নেওয়া হয়। পুকুরের সাইডে সদর একটা হসপিটালে মাচাইয়ে বসে, মাচাই নেওয়ার পর বলতে ওই যে সেখানে 3 দিন সে বাসায় তৈরি একটা চিকিৎসা চৌকি বিশেষ আর কি ছিল। তার তবে ওখানে একটু বসে একসাথে সুস্থ হলে খাচ্ছিল। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এমন সময় তারা খেয়াল করে তার ঘেরের বাড়ির এক খবর সাইডে পেয়ে মোশাররফ তারা ভাই যেখানে বসে দেখতে খাবার যায়। খাচ্ছিল তখন সেখান মোবারক থেকে মোশাররফ ভাইকে 30 বলেন, থেকে 40 গজ আমি দূরে কতবার ডাকছি, পানির আমার একটু ভেতরে ধরতে, তুই আমাকে একটু আলোড়ন ধরলি সৃষ্টি না। হয়েছে তুই এবং ধরলে বুদবুদি উঠছে। আমি এতটা ভিতরে ঢুকতাম না। এমন ভাবে বুদবুদি উঠছে যে পানি প্রায় আগে 10 ছুটে থেকে আসতে পারতাম। 15 ফিট অথচ উপরে উঠে মোশাররফ ভাই যাচ্ছে। স্পষ্ট দেখেন তারা মোবারক কোনো হঠাৎ এটা শব্দই দেখে করেনি, ভয় সে পেয়ে নীরব যায়। ছিল। এভাবে তার প্রায় মানে 5 থেকে 7 মোবারক মিনিট চিৎকার চলার পরে চেঁচামেচি করলেও আবার কোনো এক হঠাৎ অদ্ভুত করে সবকিছু মায়াজালের কারণে ঠান্ডা নিশ্চুপ হয়ে যায়। মোশাররফ ভাই সহ মনে অন্য হচ্ছে এখানে কেউ কিছুই সেটা হয়নি। শুনতে পাচ্ছিলেন না। পানি কিন্তু তখনও ঢেউ মোবারক খেলছিল। যখন অনেকটা মানে ডুবে একটু গিয়েছিল আগে তারা যেটা তখন দেখেছে তারা তারা কিন্তু দেখতে ঠিকই পেয়েছিল দেখেছে, ভুল কিছু কিন্তু দেখে নাই। এদিকে মোবারকের বাড়িতে আসার দুজন কথা শুনে একসাথে কবিরাজ কিভাবে ভুল বাড়িতে দেখতে আসেন। পারে? যাই হোক, এসে এক আজব রাশেদ ভাই তার বন্ধুকে বলে কবিরাজ বলেন, তোমার যে কাছে পানিতে কি কেউ হয়তো বা মাছ গ্যাসের চাইতো, কারণে মোবারক? এমনটা হতেই পারে, এতে ভয় মোবারক পাওয়ার বলেন, কিছু হ্যাঁ, নেই। এক অপরিচিত তাড়াতাড়ি লোক মাঝে খেয়ে নে, মাঝে এটা মাছ বলে চাইতো। তার বন্ধুকে। কবিরাজ বলেন, আর তুমি যদি কি তাড়াতাড়ি তাকে না কখনো খেয়ে মাছ দিয়েছো? তাহলে তো মোবারক গত বলেন, রাতের না, মতো আমি আজও তো শিয়াল এসে কখনো মাছ দিইনি। খাবে। কবিরাজ আর বলেন, মালিক যদি সে বুঝতে কোনোদিন পারে গত তোমাকে জোর দিনটা করেছে হয়তো কিংবা বোঝে নাই, ভয় কিন্তু দেখিয়েছে আজকে মাছ যদি ধরার বুঝতে জন্য, পারে মোবারক বলেন, না, চাকরি তবে থাকবে না। একা একা আর থাকলে জোর গতদিন মালিক আর বুঝলেও হয়তো বা মানুষ কিছু আসলে বলে থাকলে নাই চুপি আমাদের। চুপি বলতো যে আমাকে মাছ দে। আর এখানে তখন সারা মাস কবিরাজ বলে, কাজ তোমার করে কাছে যে যে টাকা মাছ উপার্জন চাইতো, করি সে কোনো মানুষ নয়। তা যদি অন্য জায়গায় সারা মাসও ওই কাজ বড় করা যায় বাড়ির পরিত্যক্ত তার শ্মশানে অর্ধেকও থাকা জুটবে না। একটি নে নে, ভুল তাড়াতাড়ি জিন। খা, এটা বলে সে রাশেদ অত্যন্ত ভাই তার বন্ধুকে। শক্তিশালী। অপরদিকে নদীর তারা ওই তাদের জায়গায় মতো বাস করে করে রাতের কিছু খাবার শেষ দুর্বল, করে যখন কবিশীল পাহাড় দিতে ও যায়, কিছু তারা লক্ষ্য করে মেছো দেও। আগের দিনের মতো মাছ নদীর ওই আধা খাওয়া জায়গায় অবস্থায় মানুষের পড়ে আছে। আনাগোনা এরা পছন্দ মনে করে হচ্ছে না। অপরদিকে মাছগুলো ভুল কিছুক্ষণ জিনটি আগে তোমার কেউ উপর ফেলে ক্ষিপ্ত। রেখে চলে গেছে। তাই মূলত সে মেছোদের তারা ও ভাবতে থাকে কবিশীলদের সাথে আমরা আজ এত চুক্তি ভালো করে করে দেয়। আলাদা আলাদা টহল ভুল দিও মাছ জিনটার হয়ে যেন ওরা তোমাকে কে ক্ষতি কিভাবে করে। খাচ্ছে তা দেখতে পেলাম না। কিন্তু সেদিনের মতো তারা ডিউটি আল্লাহর শেষ করে অশেষ বাড়ি রহমতে ফেরত যায়। উপস্থিত পরের দিন অনেকে সকালে তারা ঘেরে টের আসে পাওয়া- আধা খাওয়া পরে টের থাকা যে পাওয়ার মাছগুলো সেগুলো দেখবে বলে। তোমার কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সকালবেলায় বেঁচে সেখানে যায়। কোনো মাছ পড়ে ছিল না। তখন তারা ওই দিনের বেলায় উপস্থিত কেউ পাহারা তো দেওয়ার জন্য তাদের যে পরিষেবার পাহারা ছিল মৃত্যু তাদেরকে ব্যাপারে মাছের কবিরাজকে বিষয়ে বলে জিজ্ঞেস করে তারা বলে না তো সকল পুকুরের ধারে তো জিনদেরকে কোনো যেন এই মাছ জায়গা পড়ে থেকে ছিল না। উচ্ছেদ করা হয়। রাশেদ ভাই সেই তার বন্ধু তো অনুসারে অবাক হয়ে যায়। কবিরাজ বলে যে, ঠিক আছে, তারা আমি সেদিনের চেষ্টা মতো করব। বাড়ি চলে পরদিন আসে। কবিরাজ জানান তার সাথে অন্য দিনের আছে, মতো তারা বলেছে সন্ধ্যাবেলায় যদি ওই মেছো দেও, রাশেদ ভাই খবিশ এবং জিন তার আর ফুল বন্ধু জিনকে ওই এই ঘেরে এলাকা যায় থেকে পাহারা উচ্ছেদ দিতে। করা হয়, তাহলে একটা বড় সন্ধ্যা থেকে ত্যাগ তারা স্বীকার ভালোভাবে করতে হবে পাহারা কবিরাজকে। দিচ্ছিল। সারা এই জীবনের সময় জন্য তারা অস্বাভাবিক কবিরাজি কিছুই ত্যাগ দেখেনি। করতে হবে। তারা চলে যাবে, 12টা কি কিন্তু সাড়ে কবিরাজ আর 12টার কবিরাজি দিকে করতে পারবে রাশেদ না। ভাই এবং তার বন্ধু যখন এবং আবার ওরা মাচায় বসে সারাটা খাবার দিন আর খাচ্ছিল কখনো তার তখন তারা কাজে দেখে আসবে না। সেই আগের দিনের এবং মতো কি ঘেরের প্রক্রিয়ায় দক্ষিণ সমস্যাটির সাইডের সমাধান পানিতে করা বুদবুদ হবে? উঠছে। মনে হচ্ছে পানিগুলোকে 10 থেকে এটা 12 ফুট শুধু ওই উপরে 7টি কোনো জিন বড় জানবে। মোটর দিয়ে উপরের দিকে ছুড়ে কবিরাজকে দিচ্ছে। এটি জানাবে না। মাঝে মাঝে রাশেদ হালকা ভাই ও কোনো তার বন্ধু সমস্যা তো হলেও এটা দেখে কোনো ভয় পেয়ে পশু পাখি যায়। কিংবা মানুষের কোনো ক্ষতি হবে না আর তো কখনো।
এই ভাইয়ের বন্ধু রাশেদ ভাইকে এলাকার বলে মানুষের যে কথা কাল চিন্তা না হয় করে গ্যাসের কবিরাজ কারণে এমনটা রাজি হয়েছিল, হয়। কিন্তু প্রতিদিন পাশাপাশি একই সাবালক সময় এভাবে আগ পানি পর্যন্ত উঠবে এটা তো কখনোই হতে মাছ পারে না। ধরতে পানিতে নামতে আর নিষেধ তাছাড়া করেন আমি অন্য মোবারক। পাহাড়াদের সাথে কথা বলেছি, সেই দিনের তারা পর বলেছে দিনের থেকেই বেলায় কখনো আর কখনো এমন ভাবে পানি উপরে মোবারকের উঠতে তারা সাথে দেখেনি। সমস্যা হয়নি। মোবারক তাছাড়া এখন গ্যাসের কারণে বড় পানি হয়েছে, বুদবুদ চাকরি উঠতে পারে, করে। কিন্তু এভাবে আর ওই এত ভাটিশ্বরী উচ্চতায় তো নদীর পানি বাঁকে ওঠা কোনো সম্ভব সমস্যা নয়। এরপর থেকে খুব একটা শোনা রাশেদ ভাই যায়নি। তখন বলে এই বাদ দে তো আর ওই টহলে যা। কবিরাজ নিজের কবিরাজি আজকে আর শিয়ালকে মাছ খেতে দেওয়া যাবে না কিন্তু। ভালোর তখন তারা খাওয়া শেষ করে টহলে বেরিয়ে পড়ে। মোশাররফ ভাইয়ের ফুফুর বাড়ি কিছুক্ষণ পর ওই বড় বাড়ি রাশেদ এবং ভাই শুনতে পায় ভাটিশ্বরী ঘেরের নদীর ওই অন্য বাঁক সাইডে তার নিয়ে তো বন্ধু আরো অনেক চিৎকার ঘটনা করে রয়েছে। তার দিকে দৌড়ে আসছে। তো এই যে মোশাররফ রাশেদ ভাই ভাই সেদিকে জলদি করে সাইকেল নিয়ে দিয়ে যায়। আরো ঘটনা তার সংগ্রহ করে বন্ধু আপনারা কাছে ভগবানদের আসতেই মনে হচ্ছে সে লিসেনারদের অনেক উদ্দেশ্যে ভয় পেয়ে আছে, পাঠাবেন তার বলে চোখে জানিয়েছেন। মুখে অসংখ্য আতঙ্কের ধন্যবাদ ছাপ। মোশাররফ ভাই, চমৎকার তখন একটি রাশেদ ঘটনা ভাই তার আপনি বন্ধুকে বলে পাঠিয়েছেন। কি রে, কি হয়েছে তোর, আপনাদের সাইকেল ফেলে এভাবে মতো দৌড়ে যারা আসলি কেন? আছেন, যারা তখন তার গ্রামের বন্ধু বলে সত্য ঘটনাগুলো আমি আমাদেরকে যখন পাঠাচ্ছেন, সাইকেলে চড়ে এভাবে আস্তে সত্য আস্তে ঘটনার টহল একটি দিচ্ছিলাম, horror তখন পুকুর platform থেকে হিসেবে আমার দিকে আপনারা কিছু whole একটা world কেউ ছুঁড়ে মারলো, দাঁড়ানোর চেষ্টা করছি। যা আমার আমরা শরীরে সবসময় এসে বলি, পড়ে। আমরা সত্য আমি ভয়ের তখন ঘটনাগুলো খেয়াল করে দেখি আপনাদের সামনে কেউ উপস্থাপন আদা করার চেষ্টা খাওয়া করি। মাছ আমার দিকে কিন্তু ছুঁড়ে মেরেছে। সবসময় যে পারবো এটা আমরা আমি বলতে তখন পারি না। কেন বলতে পুকুরের পারি না? ধারে কারণ তাকাই আমরা আর সব তখন দেখি ঘটনা মানুষের যে মতো আসলে কিছু একটা ঘটেছে, আমার দিকে এটা পেছন সত্যতা ফিরে নিশ্চিত করতে পারি না। পুকুরের আমরা ফিল্ডে গিয়ে ভেতরে দেখতে পারি না গোড়ালি এটা সমান আসলে হয়েছে কিনা, মানুষদের কাছ পানিতে থেকে বসে শুনতে কিছু পারি না। একটা করছে। সেটা এই কি কারণে আমরা জিনিস আপনাদেরকে ভালোভাবে বিশ্বাস করি বোঝার আপনারা জন্য আমি সত্য যখন ভয়ের ঘটনা হাতে পাঠান। থাকা টর্চ লাইট সেদিকে চালাই, আর এই তখন কারণেই দেখি আমরা বলি একটা আমরা সত্য শিম্পাঞ্জির ভয়ের মতো ঘটনা প্রাণী আপনাদের আমার সামনে দিকে উপস্থাপন করার পিছন চেষ্টা ফিরে করি। কিছু একটা করছিল। করি এটা আমরা বলতে আমি পারবো না, আমি কারণ যখন এই লাইট জায়গাটাতে জ্বালাই, এই আমাদের লাইট দুর্বলতা জ্বালানোর সেই রয়েছে। প্রাণীটি কারণ আস্তে আমরা আস্তে ঘাড় ফিল্ডে ঘুরিয়ে গিয়ে আমার দিকে সরাসরি তাকায়। এটা তথ্য তখন দেখি সংগ্রহ করতে কুকুরের মতো লম্বা মুখওয়ালা বিশ্বাস প্রাণীটির একটা মুখে আমানত, একটি এটা কিন্তু মাছ রক্ষা করতে নিয়ে হবে, প্রিয় আমার দিকে listeners। তাকিয়ে আছে। আর কেউ যদি তার চোখগুলো যেন ইচ্ছাকৃতভাবে আগুনের ঘটনা কোনো আমাদেরকে টেনিস পাঠান, বল। হাসরের মাঠে প্রাণীটি কিন্তু তখন আদা খাওয়া মাছটি আমার দিকে আল্লাহ ফু করে আপনাদেরকে ছুঁড়ে দেয়, ওই মুখে পাকড়াও থাকা করবেন। ওই মাছটি। এবং আমরাও কিন্তু বলবো যে এতগুলো মানুষের ওই সামনে প্রাণীটি আমরা আমার বলেছি দিকে যে ধেয়ে আমরা আসতে সত্য থাকে। ভয়ের ঘটনা আমি প্রচার তখনই করি। চিৎকার আমাদেরকে দিয়ে সাইকেল দিয়ে ফেলে ওনারা তোর কাছে মিথ্যা ছুটে এসেছি। ঘটনা বলিয়েছেন। রাশেদ ভাই তার এই যে বন্ধুর মিথ্যাগুলো ঘটনা শুনে থেকে হো হো যাচ্ছে। করে হেসে দেয়, বলে চল তো দেখি কোথায় তোর সেই থেকে শিম্পাঞ্জি। যাচ্ছে এই মিথ্যা ঘটনা মানুষ তার বন্ধু শুনবে। তার সাথে যেতে চাচ্ছিল না, খুব এটা ভয় কিন্তু পাচ্ছিল এবং বলছিল আশা করছি কোনো বাইরে আমি বাড়ি চলে মুসলমান যাচ্ছি, মানুষ তুইও করবে চল, টাকা পয়সার আমার আমাদের কোনো দরকার অক্ষমতা নেই। রয়েছে, এই এটা আমরা চাকরি স্বীকার করবো না। করি। এবং তখন এটা রাশেদ কেউই ভাই তার পারবে না বন্ধুকে সব নিয়ে ওই ঘটনা জায়গায় যায় নিশ্চিত জোর করতে। করে। শুধু আমরা না, কেউই পারবে সেখানে না। গিয়ে দেখে কিন্তু টর্চ লাইটটা বিশ্বাসের তখনও জায়গাটা জ্বলছে, কিন্তু রক্ষা করতে হবে। সাইকেলটা আমাদের পুকুরের হাসরের সাইডে মাঠে পড়ে আছে, সেখানে শিম্পাঞ্জির মতো কিছুই নেই। আল্লাহর তবে কাছে রাশেদ ভাই একটা জিনিস লক্ষ্য করে, সেখানে পুকুরের ধারের রাস্তার উপরে আধা খাওয়া কিছু মাছ তখনও পড়ে আছে। আমাদের চ্যানেলটি তখন রাশেদ ভাই তার বন্ধুকে বলে, কই কিছুতে নেই এখানে, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। তখন তার বন্ধু বলে, কিছুই যদি না থাকবে তাহলে রাস্তার উপর এমন আধা খাওয়া মাছ কোত্থেকে আসবে বল। তখন রাশেদ ভাই বলল, কিছু না, শিয়াল হয়তো মাছ পানি থেকে ধরে এনে এখানে বসে খেয়েছে। কিন্তু রাশেদ ভাইয়ের বন্ধু কোনোভাবেই তা মানতে পারছিল না। তখন রাশেদ ভাই বলে, আচ্ছা ঠিক আছে চল, আমরা আলাদা আলাদাভাবে আর টহল দিব না, তোদের একসাথে টহল দিব। তখন দুজন সাইকেলে চড়ে একসাথে টহল দিতে থাকে। রাত তখন 2টা কি 2:30। সবাইকে অসংখ্য তারা লক্ষ্য করে শেষ পর্যন্ত পানিতে আগের মতো করে উপরের দিকে বুদবুদ উঠছে। লাইক এবং তখন তারা ভাবে, আচ্ছা বাছাই কি হয় আজকে আমরা দেখব। ঘটনা শোনার জন্য তারা সাইকেল রেখে একটি আম গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছিল ওই পানির ফোয়ারার দিকে। আমাদের চ্যানেলে শুনতে পারবেন। তখন তারা দেখে যে পুকুরের পানিতে ওই ফোয়ারার থাকার জন্য আশেপাশে আর অনেক ফোয়ারার সৃষ্টি হয়েছে। পুকুরের এই অবস্থা দেখে তারা দুজনেই মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা লক্ষ্য করে যে প্রতিটি পানির ফোয়ারার উপরে